ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এই নোটবুকে আমরা জানবো হোয়াট ইজ মেশিন লার্নিং এবং মেশিন লার্নিং কত ধরনের, আমাদের হেলথ কেয়ার সিস্টেমে আমরা কোন কোন ধরনের অ্যালগরিদম ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো আমরা খুবই বেসিক লেভেলের যে তথ্যগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিং ইজ দ্য সেমি অটোমেটেড এক্সট্রাকশন অফ নলেজ ফ্রম ডেটা। তার মানে হচ্ছে আমরা ডেটা মানে ডেটা থেকে নলেজ এক্সট্রাকশনের পদ্ধতিকে আমরা বলছি মেশিন লার্নিং। এখানে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে নলেজ ফ্রম ডেটা, এই যে এই শেষের পার্টে। এরপর হচ্ছে সেমি অটোমেটেড এক্সট্রাকশন, আর একটা হচ্ছে এখানে আমরা যে অটোমেটেড এক্সট্রাকশন, সেমি অটোমেটেড এক্সট্রাকশন, দুইটা ব্যাপার আছে এখানে। তো আমরা এখানে বললাম যে মেশিন লার্নিং ইজ দ্য সেমি অটোমেটেড এক্সট্রাকশন অফ নলেজ ফ্রম ডেটা। নলেজ ফ্রম ডেটা মানে হচ্ছে স্টার্ট উইথ আ কোয়েশ্চেন দ্যাট মাইট বি আনসারেবল ইউজিং ডেটা। আমরা গত দিনে দেখেছি কীভাবে আমরা রিসার্চ কোয়েশ্চেন সেট করতে পারি, রিসার্চ হাইপোথিসিস সেট করতে পারি এবং সেখান থেকে কীভাবে আমরা উত্তর পেতে পারি। অটোমেটেড এক্সট্রাকশন মানে হচ্ছে এ কম্পিউটার প্রোভাইডস দ্য ইনসাইট। সেমি অটোমেটেড মানে রিকোয়ার্স মেনি স্মার্ট ডিসিশনস বাই এ হিউম্যান। তার মানে আলটিমেটলি আমাদের সংজ্ঞাটা হচ্ছে মেশিন লার্নিং ইজ দ্য সেমি অটোমেটেড এক্সট্রাকশন অফ নলেজ ফ্রম ডেটা। এখানে আরেকটা ডেফিনেশন দিয়েছি, মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। It focuses of system, thereby allowing them to learn and make predictions based on some experience which is data in case of machines. মেশিন লার্নিংয়ের ইউজ কেসগুলোর মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্স, ইমেল ফিল্টারিং, প্রোডাক্ট রিকমেন্ডেশনস, পার্সোনালাইজড মার্কেটিং, প্রসেস অটোমেশন, ফ্রড ডিটেকশন, এরপরে হেলথ কেয়ার যেটা আমরা কাজ করব, ফাইন্যান্স। এখন আমি স্পেসিফিক্যালি হেলথ কেয়ারে মেশিন লার্নিং কী কী কাজে ব্যবহার করা যেতে পারে সেটা কয়েকটা পয়েন্ট দিয়েছি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফর অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ আমরা এখন দেখি। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিয়ে নানা ধরনের রটনা আছে, গুজব আছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার যে গুজব বা আছে সেইগুলো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি টেকনিক্স ইউজ করে আমরা অ্যাকচুয়ালি করতে পারি, ডিসিশন মেক করতে পারি। অর্থাৎ এই যে আমজনতার মধ্যে যে ভ্যাকসিন হেসিটেন্সি আছে সেইটা আমরা অ্যাসেস করতে পারি এবং সেটা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে পারি। এরপরে পেশেন্ট রিস্ক আইডেন্টিফিকেশন, অ্যাক্সিলারেটিং মেডিকেল রিসার্চ ইনসাইট, ভিজুয়াল ডেটা প্রসেসিং ফর টিউমার ডিটেকশন। তারপরে এখানে আছে কনভলিউশনাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএনএন, ফর স্কিন ক্যান্সার ডায়াগনোসিস। এই আমরা মূলত এখানে জাস্ট ইউজ কেসগুলো দেখাচ্ছি, কিন্তু এগুলোর প্রত্যেকটারই ডিটেল মানে থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে। সেগুলো আপনারা যদি অ্যাডভান্স কাজ করেন কখনো, আই হোপ যে এই যে আমরা বেসিক পাইথন শিখছি বা এই পর্যন্ত আমরা যা যা শিখেছি সেগুলো কাজে দেবে। মেশিন লার্নিং টার্মিনোলজির মধ্যে আবারও সেই পুরনো কথাবার্তা আমাদের এখানে আসছে। টাইপস অফ ডেটা আমরা জানি, কোয়ান্টিটেটিভ, এরপরে কন্টিনিউয়াস, ডিসক্রিট, ক্যাটাগরিক্যাল, অর্ডিনাল, নমিনাল। এগুলো আমি আর এখন ব্যাখ্যা করছি না। অবজারভেশনস অ্যান্ড ফিচার, এই দুইটা মানে হচ্ছে আমরা জানি ইচ রো ইজ অ্যান অবজারভেশন। এই অবজারভেশন আমাদের এখানে সিনোনিমগুলো জানাটা গুরুত্বপূর্ণ। সিনোনিমগুলো আমাদের জানতে হবে। অবজারভেশনের আরও কিছু নাম আছে, যেমন স্যাম্পল, এক্সাম্পল, ইনস্ট্যান্স, রেকর্ড। এরপরে ইচ কলাম ইজ এ ফিচার, আরও এটার কিছু নাম আছে, যেমন ফিচারকে বলা হয় প্রেডিক্টর, অ্যাট্রিবিউট, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইনপুট, রিগ্রেসার, কোভ্যারিয়েট। হ্যাঁ, আমরা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পড়েছিলাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল হুইচ ভ্যালুস ডাজ নট চেঞ্জ by the effect of other variables and is used to manipulate the dependent variables. It often denoted as x. আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে y দ্বারা করা হয়। এক্সাম্পল, স্যালারি ডিপেন্ডস অন ইয়ার অফ এক্সপেরিয়েন্স। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে স্যালারি, ইয়ার অফ এক্সপেরিয়েন্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
একটা ডেটা সেটকে মেশিন লার্নিংয়ে যখন মানে আমরা কাজ করব, মেশিন লার্নিং মডেল যখন আমরা ট্রেন করাবো, তখন আমাদের এই যে ট্রেনিং ডেটা সেট অ্যান্ড টেস্ট ডেটা সেট এইটা সম্পর্কে জানতে হবে। ট্রেনিং ডেটা সেট মানে হেয়ার ইউ হ্যাভ দ্য কমপ্লিট ট্রেনিং ডেটা সেট, ইউ ক্যান এক্সট্রাক্ট ফিচার অ্যান্ড ট্রেন টু ফিট আ মডেল অ্যান্ড সো অন। অর্থাৎ আমাদের পুরো একটা ডেটা সেট আছে, এখান থেকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এই ট্রেনিং ডেটা সেট, এইটার উপরে হচ্ছে আমরা মডেলটা ফিট করব, মানে আর টেস্টিং ডেটা সেট যেটা, সেটা হচ্ছে আমাদের মডেল যখন ইয়ে হয়ে যাবে, মানে ফিট করব আমরা, তারপরে যে টেস্টিং ডেটা সেটটা থাকবে সেটা পরে আমরা প্রেডিকশানে কাজে লাগাইতে পারবো। টেস্টিং ডেটা সেট, হেয়ার ওয়ান্স দ্য মডেল ইজ অবটেন্ড, যেটা বললাম, ইউ ক্যান প্রেডিক্ট ইউজিং মডেল অবটেন্ড অন দ্য ট্রেনিং ডেটা সেট। এটা হচ্ছে আমাদের, এটাকে বলে হোল্ড আউট মেথড। এরপরে আরেকটা মেথড ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে বলে ট্রেনিং, ভ্যালিডেশন অ্যান্ড টেস্টিং। এই যে এখানে ভ্যালিডেশন, সাধারণত এখানে ক্রস ভ্যালিডেশন ব্যবহার করা হয়। এইটা আমরা মানে এটা যখন মেশিন লার্নিং প্রজেক্ট রিভিউ করব তখন আরও ডিটেলে করব। Validation set, this is a crucial choice to write parameters for estimator. We can divide the training data into train set and validation set. এখন এই ট্রেনিং অ্যান্ড টেস্টের মধ্যে পার্থক্য, মানে ট্রেনিং টেস্ট আর একটা হচ্ছে ট্রেনিং ভ্যালিডেশন টেস্টিং, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের হাতে একটা ডেটা সেট আছে, এইটাকে যখন আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটার নাম হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে টেস্টিং। ক্রস ভ্যালিডেশন পদ্ধতিতে যখন আমরা ডেটাগুলোকে পার্টিশনিং করি, তখন এই ট্রেনিং সেটকে আমরা সাধারণত ভ্যালিডেশন করি, মানে বিভিন্ন পার্টে ভাগ করি। যেমন এইখানে অ্যাকচুয়ালি 10 ক্রস ভ্যালিডেশন আছে, মানে এই ট্রেনিং ডেটা সেটকে 10টা পার্টে ভাগ করা আছে। এই 10টা পার্টে ভাগ করা যে আছে, এইটা এখানে দেখতে পাচ্ছেন যে 8টা, এখানে ট্রেনিং যে পার্টটুকু, এই মোট এখানে 10টা পার্টে ভাগ করা আছে ট্রেনিং ডেটা সেট। এই যে 10টা পার্টে ভাগ করা আছে, এই 10টার মধ্যে 8টা আবার ট্রেনিং, একটা ভ্যালিডেশন আর একটা টেস্টিং ডেটা সেট। এই দুই ধরনের মেথডই আমাদের ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, এখন আমরা টাইপস অফ মেশিন লার্নিং, 3 ধরনের মেশিন লার্নিং আছে: সুপারভাইজড, আনসুপারভাইজড, রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্টে আমরা মানে ডিটেলে কিছু দেখব না, জাস্ট আমরা সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড এই দুইটা প্রকারভেদ আমরা দেখব, এবং আমাদের হেলথ কেয়ারে কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি সেটা দেখব। সুপারভাইজড মেশিন লার্নিং, দ্য মেজরিটি অফ প্র্যাকটিক্যাল মেশিন লার্নিং ইউজেস সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং ইজ হোয়ার ইউ হ্যাভ ইনপুট ভ্যারিয়েবল, মানে হচ্ছে আমরা জানি ইনপুট ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। ফর এক্সাম্পল, যদি আমরা এই রিগ্রেশনের এদিকে দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আউটপুট। ওকে, and output variable y, and you use an algorithm to learn the mapping function from the input and output। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা লিখতে পারি y equal f of x, মানে হচ্ছে x হচ্ছে আমরা ইনপুট। ফর এক্সাম্পল, এখানে x এর মান 20, তাহলে আমাদের y এর মান কত হবে সেটা আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারি। The goal is approximate the mapping function so well that you when you have new input data x, that you can predict the output variables, যেটা আমি বললাম আমরা y predict করতে পারি। It is called supervised learning because the process of an algorithm learning from the training dataset can be thought as a teacher supervising the learning process. We know the correct answer. The algorithm iteratively makes predictions on the training data and corrected by the teacher. আচ্ছা, সুপারভাইজড লার্নিং হচ্ছে দুই ধরনের। ওকে, সুপারভাইজড লার্নিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা রিগ্রেশন। ক্লাসিফিকেশন প্রবলেমগুলো হচ্ছে যখন আমাদের আউটপুট ভ্যারিয়েবলটা বা টার্গেট ভ্যারিয়েবলটা হবে ক্যাটাগরিক্যাল। ফর এক্সাম্পল, একজন পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই, তারপরে ধরেন একজনের কিডনি ডিজিজ আছে কি নাই, হার্ট ডিজিজ আছে কি নাই, বা আমাদের কাছে যদি কালার থাকে তো রেড অর ব্লু। ওকে, ডিজিজ, নো ডিজিজ, ফিমেল অর মেল, এগুলোকে আমরা বলে থাকি ক্যাটাগরিক্যাল আউটপুট। তো যখন আমাদের একটা প্রবলেমে আমাদের আউটপুট বা টার্গেট ভ্যারিয়েবল হবে ক্যাটাগরিক্যাল, তখন আমরা ক্লাসিফিকেশন প্রবলেম চুজ করব, মানে ক্লাসিফিকেশন টেকনিক ইউজ করব। আর যখন আমাদের ভ্যারিয়েবলটা থাকবে হচ্ছে কন্টিনিউয়াস, সেটা তখন আমাদের প্রবলেমটা হবে অ্যাকচুয়ালি রিগ্রেশন প্রবলেম।
ফর এক্সাম্পল ধরেন আমরা মানে হাইট ওয়েট এটা আমরা প্রেডিক্ট করতে পারি, হ্যাঁ? তো এটা হাইট ওয়েট তারপরে ক্যালোরিজ এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটা। তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে সুপারভাইজড লার্নিংয়ের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। ক্লাসিফিকেশন প্রবলেম হচ্ছে মানে যখন আমরা এটা কাজ করব তখন হচ্ছে আমাদের যে আউটপুট ভেরিয়েবলটা হবে ক্যাটাগরিক্যাল, আর রিগ্রেশন প্রবলেম যেটা সেটা হচ্ছে আউটপুট ভেরিয়েবলটা হবে কন্টিনিউয়াস বা নিউমেরিক ভেরিয়েবল। ওকে, এখানে আমরা ক্লাসিফিকেশনের একটা দেখতে পাচ্ছি, এটা একটা বাউন্ডারি, এটা মানে দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে। আর এটা একটা রিগ্রেশন প্রবলেম, অর্থাৎ এখানে এক্স অ্যান্ড ওয়াই এই দুইটার রিলেশনশিপ চেক করা হয়েছে। আমরা পরবর্তীতে এই দুইটাই দেখব, ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন প্রবলেম কীভাবে কাজ করে। লিনিয়ার রিগ্রেশন ফর রিগ্রেশন প্রবলেমস, র্যান্ডম ফরেস্ট ফর ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন প্রবলেমস। এখন একটু বলে রাখি, মেশিন লার্নিংয়ের কিছু অ্যালগোরিদম আছে যেটা একই সাথে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন কাজ করতে পারে, এটাকে বলে এনসেম্বল টেকনিক। তো এটা মানে আমি এগুলো ডিটেলে যাব না যেহেতু আমাদের আলোচনাটা হচ্ছে বেসিক পর্যায়ে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা কখন কোন ধরনের প্রবলেম আমরা মানে বুঝবো কীভাবে একটা ডেটা সেট হাতে আসার পরে যে আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব। এক্সাম্পল অফ সুপারভাইজড মেশিন লার্নিং, ফর এক্সাম্পল ডিজিজ নিয়ে যদি আমরা কথা বলি যে একজনের ডায়াবেটিস আছে কি নাই, তা যেমন ফর এক্সাম্পল আমরা যদি আমাদের কাছে যে ইমেলটা আছে, ইজ আ গিভেন ইমেল স্প্যাম অর হ্যাম, দেয়ার ইজ অ্যান আউটকাম উই আর ট্রাইং টু প্রেডিক্ট। অর্থাৎ আমরা মানে প্রেডিক্ট করতে পারি যে ইমেল স্প্যাম অর হ্যাম। আনসুপারভাইজড লার্নিং হচ্ছে হোয়ার ওনলি হ্যাভ ইনপুট ডেটা অর্থাৎ এক্স অ্যান্ড নো করেসপন্ডিং আউটপুট ভেরিয়েবলস। তাহলে সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজডের পার্থক্য হচ্ছে সুপারভাইজড লার্নিংয়ে ইনপুট অ্যান্ড আউটপুট দুইটা ভেরিয়েবল থাকে, আনসুপারভাইজড লার্নিংয়ে ইনপুট ভেরিয়েবল থাকে অনলি, সেটা হচ্ছে এক্স। ওকে, দ্য গোল ফর আনসুপারভাইজড লার্নিং ইজ টু মডেল দ্য underlying structure or distribution in the data in order to learn more about the data. আচ্ছা, এখানে মূলত আমাদের প্যাটার্ন এখানে বলা হচ্ছে, দেখেন যে স্ট্রাকচার অর প্যাটার্ন বা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এইটা আমরা পাওয়ার জন্য বা বের করার জন্য সাধারণত আনসুপারভাইজড লার্নিং ব্যবহার করি। আচ্ছা, these are called unsupervised learning because unlike supervised learning above, there is no correct answer and there is no teacher. Algorithms left to their own devices to discover and present the interesting structure in the data. Okay, আনসুপারভাইজড লার্নিংয়ে আমরা দুই ধরনের প্রবলেম ফেস করব এবং আমরা দুই ধরনের টেকনিক আছে আনসুপারভাইজড লার্নিংয়ে, একটা হচ্ছে ক্লাস্টারিং আর একটা অ্যাসোসিয়েশন। ক্লাস্টারিং প্রবলেম যেটা সেটা হচ্ছে ওয়ান টু ডিসকভার দ্য ইনহেরেন্ট গ্রুপিংস ইন দ্য ডেটা such as grouping customers by purchasing behavior। ধরেন আমরা কোনো হেলথ কেয়ার প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করতে পারি। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমরা এটা জানি যে অ্যাসোসিয়েশন রুল লার্নিং প্রবলেম ইজ হোয়ার ইউ ওয়ান্ট টু ডিসকভার রুলস দ্যাট ডেসক্রাইব লার্জ পোর্শনস অফ ইউর ডেটা such as people that buy X also tend to buy Y। এখানে যে গ্রাফটা দেখা যাচ্ছে আমরা যেটা বুঝলাম, আনসুপারভাইজড লার্নিংয়ে অ্যাকচুয়ালি কোনো রাইট আনসার নাই, ঠিক আছে। সেগমেন্ট গ্রোসারি স্টোর শপার্স ইন্টু ক্লাস্টার দ্যাট এক্সিবিট সিমিলার বিহেভিয়ার্স। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ক্লাস্টার আছে, অর্থাৎ আমরা এখানে একই প্রপার্টিজ আছে এরকম গ্রুপকে একটা ক্লাস্টারের আওতায় নিয়ে আসি। আপনারা যদি কেউ বায়োইনফরমেটিক্সে ক্লাডোগ্রাম বা ফাইলোজেনেটিক্স অ্যানালাইসিস করেন তাহলে নিশ্চয়ই জানেন যে যারা একই মানে গোত্রের আর কি তারা কাছাকাছি থাকে, ঠিক আছে, বা প্রপার্টিসগুলোর উপর ভিত্তি করে আমরা ক্লাস্টারে ভাগ করতে পারি। যেমন এখানে দেখেন এই যে রেড গ্রিন অ্যান্ড ব্লু, এই যে তিনটা ক্লাস্টার আছে, এই তিনটা ক্লাস্টার কিন্তু এখানে যাদের সেম প্রপার্টি তারা একই ক্লাস্টারের মধ্যে আছে, প্রপার্টিস যাদের আছে। তাহলে সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজডের পার্থক্যটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। সুপারভাইজড মেশিন লার্নিংয়ে দুইটা সাব গ্রুপ আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। ক্লাসিফিকেশনে আমাদের টার্গেট ভেরিয়েবল বা আউটপুট ভেরিয়েবলটা হবে হচ্ছে ক্যাটাগরিক্যাল, আর রিগ্রেশন প্রবলেমে আমাদের আউটপুট
বা টার্গেট ভ্যারিয়েবলটা হবে নিউমেরিক বা কন্টিনিউয়াস। এবার আসি আনসুপারভাইজড লার্নিং অ্যাকচুয়ালি মানে অনলি ইনপুট ডেটা থাকে, কোনো আউটপুট ভ্যারিয়েবল থাকে না, এবং এইটার উদ্দেশ্যটা মূলত স্ট্রাকচার বা ডিস্ট্রিবিউশন বা প্যাটার্ন রিভিল করা। এখানে আবার দুই ধরনের টেকনিক আছে, একটাকে বলি আমরা ক্লাস্টারিং আর একটা অ্যাসোসিয়েশন। ওকে, এখন আমরা এখানে সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজডের দুইটা ছোট্ট নোট দিয়েছি। সুপারভাইজড, অল ডেটা ইজ লেভেলড অ্যান্ড অ্যালগোরিদম লার্ন টু প্রেডিক্ট দ্য আউটপুট ফ্রম দ্য ইনপুট ডেটা। আর আনসুপারভাইজডে অল ডেটা ইজ আনলেভেলড অ্যান্ড অ্যালগোরিদমস লার্ন টু ইনহেরেন্ট স্ট্রাকচার ফ্রম দ্য ইনপুট ডেটা। এটা আমরা আগেই পড়েছি যে সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজডের মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন প্রপার্টিসগুলো মানে এদেরকে আলাদা করেছে। যেমন সুপারভাইজড লার্নিংয়ে সাধারণত আমরা লেভেল ডেটা ব্যবহার করি, আর আনসুপারভাইজডে হচ্ছে আমরা আনলেভেল ডেটা ইউজ করি। দিস ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। আমাদের এখানে জাস্ট কিছু টার্মিনোলজি এবং মেশিন লার্নিংয়ের বেসিক কিছু জিনিস আমাদের জানা দরকার ছিল, সেটা আমরা এখানে শিখলাম। এখন আমরা কাজ করব রিগ্রেশন প্রবলেম নিয়ে। রিগ্রেশন প্রবলেমগুলোর মধ্যে আমরা যেটা কাজ মানে শুরুতেই দেখব সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আমরা লিনিয়ার রিগ্রেশন কি, কোরিলেশন কি, এটা আমরা পড়ে এসেছি। এখন আমরা দেখব লিনিয়ার রিগ্রেশন কি এবং এটা কিভাবে কাজ করে। আমি চেষ্টা করব এটার পার্ট বাই পার্ট, এটার পেছনে যে ম্যাথ আছে সেটা কিভাবে আমরা করতে পারি বা বুঝতে পারি সেটা চেষ্টা করব পার্ট বাই পার্ট দেখানোর। শুরুতে আমরা যদি দেখি লিনিয়ার রিগ্রেশন কি, একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা অ্যাকচুয়ালি আমাদের ডেটা সামারি করতে হেল্প করে। অ্যাকচুয়ালি রিলেশনশিপ বিটুইন টু কন্টিনিউয়াস ভেরিয়েবলস, এইটা আমাদেরকে সামারি করতে বা আইডেন্টিফাই করতে হেল্প করে। আচ্ছা, ওয়ান ভেরিয়েবল ডিনোটেড এক্স, যেটা আমরা জানি যে এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে আমরা বলতে পারি প্রেডিক্টর, এক্সপ্লানেটরি অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল সেটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, যেটা আমরা জানি রেসপন্স আউটকাম অর টার্গেট ভেরিয়েবল অর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, শর্টলি অ্যালগোরিদমস দ্যাট হাউ আউটপুট ওয়াই ডিপেন্ডস অন এক্স। ওকে, এই ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এখানে আমাদের ওয়াই যেটা ভেরিয়েবলটা এটা ডিপেন্ড করবে এক্সের উপর। তার মানে এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটার একটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, সরল রেখার সমীকরণ। ওকে, এখন এসএসসিতেও আছে। লিনিয়ার রিগ্রেশনে এখন আমাদের এই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এখন আমরা এটা জেনে গেলাম ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমি এখানে দুইটাই ডিপেন্ডেন্ট লিখে ফেলেছি, এইটা অ্যাকচুয়ালি হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে যে এম আছে এটা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন, আর সি হচ্ছে কোএফিসিয়েন্টস অফ দ্য লাইন। তাহলে এম আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা সবাই জানি যে স্লোপ বের করতে পারি আমরা এখানে যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, সেটা এখানে লেখা আছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখন এই এম ক্যালকুলেশনের আর একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে আমাদের স্লোপ। এখন এম ক্যালকুলেশনের কীভাবে আমরা এই এম ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে আর, আর মানে পিয়ারসনস কোরিলেশন, এস ওয়াই মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, অর্থাৎ এই যে ওয়াই ইকুয়াল এম এক্স, এই ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই এক্স, অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা যদি এটা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম। এরপরে আসি এখানে যে আমাদের সি আছে কোএফিসিয়েন্টস, সেইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। সি হচ্ছে ওয়াই বার মানে হচ্ছে ওয়াইয়ের গড় মাইনাস এম এক্স বার, অর্থাৎ এখানে আমাদের স্লোপ ইন্টু এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গড়টা আমাদের এখানে করতে হবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এখানে ডেসক্রিপশান দেওয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে ম্যাথমেটিক্যাল আছে এক্সপ্লেনেশন সেটা। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এটা লিনিয়ার রিগ্রেশনেরই মানে আরেকটা ফর্ম, কিন্তু এখানে আমাদের
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলা এম এন মানে এম এন এক্স এন পর্যন্ত থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে হচ্ছে এক্স, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা। তার মানে এখানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই, আর মাল্টিপল স্লোপস থাকতে পারে, কোএফিসিয়েন্টস একটা। এখানে ইকুয়েশনটা দেখে আমরা বুঝছি এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। এখন আমরা এটা এই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এটা কীভাবে কাজ করে এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমি সেটার জন্য এখানে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্ন ইম্পোর্ট করেছি। এখানে জিরো আমি এখানে কিছু টাপল পাস করেছি, এটাকে আমরা বলি লিস্ট অফ টাপলস। এটা হচ্ছে আমাদের এক্স, আমরা যে এক্স কমা ওয়াই এটা আমরা কার্তেশিয়ান মানে গুণাঙ্ক যখন আমরা পড়ি, মানে যখন ছিল যে এক্স কমা ওয়াই অর্থাৎ ভুজ অ্যান্ড পাশে আমরা লিখতাম কোটি, সেভাবে আমি এখানে লিখেছি এক্স ওয়াই। অ্যাকচুয়ালি এইটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে 0 1 1 3, আমরা এটাকে একটা বিন্দু চিন্তা করতে পারি কারণ এটা আমি পরে প্লট করে দেখাবো। 0 1 1 3 2 2 3 5 এটা হচ্ছে আমাদের ডেটা এক্স অ্যান্ড ওয়াই। আমি এটা করলাম। এখন এটাকে আমি একটা ডেটা ফ্রেমের আওতায় নিয়ে আসছি। তো পিডি ডট ডেটা ফ্রেম এক্স ওয়াই, আর কলামের নেমটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ট্রু, মানে হচ্ছে ওয়াই ট্রু বলতে আমি বোঝাচ্ছি এটা একটি অ্যাকচুয়াল ভ্যালু। পরবর্তীতে আমরা যখন প্রেডিকশান করব তখন সেটা হবে আমাদের ওয়াই প্রেড। আচ্ছা, তাহলে আমি এখানে এক্স অ্যান্ড ওয়াই ট্রু এই ডেটা সেটটা ক্রিয়েট করলাম। করার পরে এখন ফার্স্টে আমরা ওয়াই ইকুয়াল এম এক্স, এই যে ওয়াই মানে আমরা প্রেডিক্ট করব, এই ওয়াই ক্যালকুলেট করতে হলে আমাদের কী কী লাগবে? ফার্স্টে এম, তারপরে হচ্ছে সি, কারণ এক্সটা আমরা জানি যে এক্স হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা ইনপুট দিলে ওয়াই আউটপুট পাবো, কিন্তু তার আগে আমাদের এম অ্যান্ড সি ক্যালকুলেট করতে হবে। তাহলে এম ক্যালকুলেট করার পদ্ধতি হচ্ছে আর, মানে ফার্স্টে আমাদের ক্যালকুলেট করতে হবে কোরিলেশন। তো আমি এক্স অ্যান্ড ওয়াই ট্রু এই দুটার মধ্যে কোরিলেশন কত সেটা আমরা এখান থেকে বের করতে পারি। ডেটা এক্স কোর ডেটা ওয়াই ট্রু, এটা আমরা করলাম। এর পরের কাজ হচ্ছে যে এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস এক্স, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, এটাই আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখতে পাচ্ছি 3.02। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ট্রু করলাম। এখন আমাদের এম এর ফর্মুলাটা হচ্ছে এম ইকুয়াল আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স। তাহলে আমাদের এস ওয়াইটা এখানে বের হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ এই যে 3। আর এখানে আমাদের ছিল কত? কোরিলেশন হচ্ছে আমাদের এটা এক্স, আমরা এটা দেখতে পাচ্ছি 97, আমি এটা দিলাম। এরপরে হচ্ছে আমার দিতে হবে এস ওয়াই বাই এস এক্স। তাহলে এস ওয়াই হচ্ছে ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.6, তারপরে হচ্ছে এস এক্স মানে হচ্ছে এস এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.02। এটা দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম এর মান। তো এটা আমরা দেখতে পাচ্ছি এম এর মানটা এখানে বের হয়েছে। এরপরের কাজ হচ্ছে আমাদের সি ক্যালকুলেট করা, এই যে সি। তাহলে ওয়াই বার মানে হচ্ছে মিন অফ ওয়াই মাইনাস এম মিন অফ এক্স। তাহলে এখানে আমি ওয়াই ট্রু যেটা আছে সেটার মিন বের করলাম এবং এক্সের করলাম। এখন আমি সি বের করব। তাহলে এখানে আমাদের এম বের হয়েছে কত? 1.1, এম বের হয়েছে 1.1। ওকে, সরি আমি এখানে ভুল করেছি। প্রথমে আমার এখানে ওয়াই এর যে গড়টা, তাহলে ওয়াই ট্রুর গড় হচ্ছে 6.5 মাইনাস এম ইন্টু, মানে আমাদের যে এম এর মানটা এখানে কত আছে? এম এর মানটা আমি এখানে স্টোর করেছি অলরেডি, সেটা হচ্ছে 1.156। তাহলে এম ইন্টু এখানে আমাদের এক্স এর গড়টা দিতে হবে, এক্স এর গড়টা হচ্ছে 4.5। তারপরে আমি এটা এই যে রাউন্ড 2 দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর মানটা বের হয়েছে, এই যে সি। এখন আমরা যদি চাই যে ওয়াই এর মানটা বের করব,
খেয়াল করেন আমি এই ডেটাটা আবার এখানে করলাম। তো এখন আমরা চাই যে ওয়াইটা প্রেডিক্ট করব বা ওয়াই এর মানটা বের করব। ইনপুট ভেরিয়েবল এখানে আমার এক্স এর মান প্রথম আছে 0, তো আমি ধরলাম আমি 1 দিচ্ছি। তাহলে এম এক্স হচ্ছে 1 প্লাস সি, সি এবং এখানে আমরা সি বের করে এসেছি, এই যে সি, সি এর মান 1.3, এম এর মানটাও আমরা এখানে বের করেছি উপরে 1.15। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা লিখতে পারি ওয়াই প্রেড মানে প্রেডিকশন ইকুয়াল এম এক্স প্লাস সি। যদি আমরা করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ভেরিয়েবল ছিল হচ্ছে এখানে 1, কিন্তু এখানে আমাদের প্রেডিকশন আসছে 2.45। তো আমি এইখানে এই ডেটা সেটে একটা কলাম তৈরি করতে চাই যেটার নাম হচ্ছে ওয়াই প্রেডিকশন বা ওয়াই প্রেড। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি, এম এক্স, এক্স মানে কি এই পুরো এক্সের যে কলামটা প্লাস সি, এটা দিলে আমাদের এই যে ওয়াই প্রেডিকশন আমাদের এটা তৈরি হবে। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, ওয়াই ট্রু এটা ছিল আমাদের 1, যখন আমরা এক্স এর মান 0 দিয়েছি ওয়াই ট্রু ছিল 1, কিন্তু প্রেডিকশন হয়েছে 1.29। এক্স এর রিয়েল ভ্যালু ছিল 1, ওয়াই ট্রু ছিল 3, কিন্তু আমাদের প্রেডিকশন হচ্ছে 2.45। এইটা হচ্ছে ওয়াই ট্রু এবং ওয়াই প্রেডের কনসেপ্ট। এখন আমরা এই যে এক্স এবং ওয়াই ট্রু এটা দিয়ে একটা স্ক্যাটার প্লট তৈরি করি এবং এদের মধ্যে রিলেশনশিপ বোঝার চেষ্টা করি। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স আর ওয়াই ইকুয়াল এই যে আমরা এখানে ওয়াই ট্রু যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা আমরা পাস করেছি। এখন আমরা একটা রিগ্রেশন লাইন যদি আঁকার চেষ্টা করি তাহলে আমাদের এই যে এইটাকে বলা হয় রিগ্রেশন লাইন। কিন্তু এই রিগ্রেশন লাইনটা আমরা আঁকলাম কিভাবে, এখানে যে স্ক্যাটার প্লটটা ছিল এই প্লটের ভেতরে আমরা এই যে এক্স এর জন্য প্লট এক্স, আমরা এখন একটা লাইন প্লট আঁকবো, কারণ হচ্ছে আমাদের এখানে এই রিগ্রেশন লাইনটা দেখতে হবে। তো এই যে এক্স ইনপুটের জন্য আমাদের প্রেডিকশন আসছে ওয়াই প্রেড, যেটা আমরা এখানে একটা কলাম ক্রিয়েট করেছি, এই যে ওয়াই প্রেড। এইটা এখন আমার এই যে ফার্স্টে হচ্ছে আমাদের এক্স, এটা মানে হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবল, আউটপুটটা হচ্ছে এটা হবে অ্যাকচুয়ালি ওয়াই প্রেড। আমি এখানে ভুল করে দিয়েছি, এটা হবে ওয়াই প্রেড মানে ওয়াই প্রেডিকশন। সরি স্ক্যাটারে ঠিক আছে, স্ক্যাটারে আমাদের ট্রু থাকবে, কিন্তু এই যে এখানে ওয়াই প্রেড আমি উপরেরটাতে চলে গেছি, ওয়াই প্রেড অর্থাৎ আমাদের এই এক্স ইনপুটের জন্য আউটপুট বা ওয়াই প্রেডিকশন কেমন সেটা আমরা এই রিগ্রেশন লাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি। ওকে, এইটা হচ্ছে কিভাবে কাজ করে বাই হ্যান্ড আমরা দেখলাম। এখন আমরা আসি যে এই প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের ইভ্যালুয়েশন টেকনিক আছে বা ইভ্যালুয়েশন মেট্রিক আছে, সেইগুলা কিভাবে আমরা করতে পারি। ফার্স্টে আমরা এররটা খুঁজে বের করি। এখন এরর বলতে কি বোঝায়, এরর মানে হচ্ছে আমাদের ওয়াই ট্রু যা ছিল আর ওয়াই প্রেডিকশন যেটা আসছে এই দুইটার বিয়োগফলকে আমরা বলি হচ্ছে এরর। তো এররটা আমরা কীভাবে বের করতে পারি, এররটা হচ্ছে আমি একটা কলাম ক্রিয়েট করছি ডেটা এরর্স, তাহলে ডেটা মানে ওয়াই ট্রু থেকে ওয়াই প্রেডিকশন বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এরর। তো এখানে আমরা এররটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এই এররটা আমি ট্রু যেটা হচ্ছে এই যে ওয়াই ট্রু, এটা আমি ট্রু নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আর ওয়াই প্রেড এটা হচ্ছে প্রেডিকশন এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। তাহলে এখানে আমরা রাখছি যাতে পরবর্তীতে আমি কাজ করতে পারি। প্রথমেই যে একটা মেট্রিক আছে সেটাকে বলা হয় আর টু স্কোয়ার মানে আর স্কোয়ার স্কোর। ওকে, এটাকে অনেকে আর টু স্কোয়ার বলে, অ্যাকচুয়ালি এটা আর স্কোয়ার্ড বলে। এখানে দেখেন যে বলা আছে প্রোনাউন্সড আর স্কোয়ার্ড, অনেকে আর টু স্কোর বলে। ইন স্ট্যাটিস্টিক্স দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন ডিনোটেড আর স্কোয়ার্ড ইজ দ্য প্রপোর্শন অফ দ্য ভ্যারিয়েশন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই আর স্কোয়ার যে ভ্যালুটা আছে এটা আমরা ক্যালকুলেট করতে পারি 1 মাইনাস এসএসআর মানে হচ্ছে সাম অফ মানে সাম অফ স্কোয়ার অফ রেজিডিউলস মানে এরর। এখানে যে এররটা বের করলাম সেটা আবারও বলছি সাম অফ, এখানে আমরা কি করব সাম অফ স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের এই যে ইয়াটা আছে এটাকে আমরা
স্কোয়ার করব, ঠিক আছে, তারপরে সেটার সাম নিব। ওকে, আচ্ছা, সাম অফ স্কোয়ার অফ রেজিডিউস। এরপরে হচ্ছে এই যে এসএসটি, এটা মানে হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ারস। এই এসএসটি কীভাবে ক্যালকুলেট করে সেটাও আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে এই যে ওয়াইটি মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বা ওয়াই ট্রু, এটার গড় ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন এই যে কি পয়েন্টস আছে, দ্য মোস্ট কমন অ্যান্ড পপুলার মেট্রিক ফর ইভালুয়েটিং রিগ্রেশন প্রবলেম বা রিগ্রেশন মডেল। আচ্ছা, এই আর স্কোয়ার যেটা করে সেটা হচ্ছে 0 to 100% বা 0 to 100%-এর মধ্যে আমাদের স্কোরটা দেয়। আনফর্চুনেটলি অলওয়েজ ইনক্রিজেস বাই অ্যাডিং নিউ এক্স ভ্যারিয়েবলস ক্যান লিড টু ওভারফিট। ওকে, এই জন্য আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইভ্যালুয়েট করার জন্য অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইউজ করি। তো অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার ইন্টু পেনাল্টি ফর অ্যাডিং ইন্টারভাল ভ্যারিয়েবলস। ওকে, ইন্টারপ্রিটেশনটা কীভাবে হবে? যদি আমাদের আর স্কোয়ার্ডের ভ্যালু গ্রেটার দেন 0.9 হয় বা 90%, সেটা আমাদের গুড মডেল। কিন্তু যদি সেটা 1 হয় তাহলে সেটাকে আমরা বলে থাকবো পারফেক্ট এরর, মানে হচ্ছে সেখানে কোনো পারফেক্ট মডেল, সেখানে কোনো এরর নাই। অর্থাৎ এসএসআর, এই যে আমাদের এররটা বের করলাম, এইটা হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ এরর্স 0। ওকে, যদি আমাদের আর স্কোয়ার গ্রেটার দেন 0.5 হয় সেটা ব্যাড মডেল, সেটাকে আমরা বলতে পারি মিন মডেল। সেটা সাধারণত এই যে এসএসআর এবং এসএসটি এটা পরস্পর সমান হয়। আচ্ছা, আর স্কোয়ার্ডের ভ্যালু লেস দেন 0 হতে পারে। সেটা কখন হবে? যখন এসএসআর এবং এসএসআরটা এসএসটি থেকে বড় হবে। এই প্রত্যেকটা ইভ্যালুয়েশন মেট্রিক আমাদের ক্যালকুলেট করার জন্য সাইকিট লার্ন নামে যে লাইব্রেরিটা আমরা ব্যবহার করব মেশিন লার্নিংয়ের জন্য, ওনারা প্রোভাইড করছেন, সেইগুলো আমরা এখন দেখব। তো আমি এখান থেকে মেট্রিকটা ইম্পোর্ট করেছি ফ্রম এসকে লার্ন। সাইকিট লার্নকে যখন আমরা ইম্পোর্ট করব তখন এসকে লার্ন এই নামে ইম্পোর্ট করতে হবে। ফ্রম এসকে লার্ন ইম্পোর্ট মেট্রিক্স, এটা করলাম। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে বের করা, অর্থাৎ আর স্কোয়ার্ড বা আর টু স্কোর। তাহলে ম্যাট্রিক্স ডট দিয়ে আমরা সব ধরনের ম্যাট্রিক্সকে করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো প্রিন্ট ম্যাট্রিক্স আর টু স্কোয়ার, আমি এই যে এখানে ট্রু অ্যান্ড প্রেডিকশন করেছি, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, সেটা আমি এখন প্রথম যেটা পাস করতে হবে অবশ্যই ট্রু ভ্যালু, তারপরে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এইটা আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে যে ওকে আর স্কোয়ার ভ্যালুটা আমাদের এখানে দিচ্ছে। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আসছে 0.95, তার মানে আমাদের মডেলটা ভালো, গুড মডেল। অ্যাবসলিউট এরর, আমরা জানি অ্যাবসলিউট এরর মানে কি, যেমন -5, এটার অ্যাবসলিউট যদি বের করতে চাই মডুলাসের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, তার মানে হচ্ছে ওয়াই ট্রু মাইনাস ওয়াইপি, তাকে আমরা মডুলাস করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। তো অ্যাবসলিউট এররটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? অলরেডি আমি এখানে এররটা ক্যালকুলেট করেছি। সেই এররটা যদি আমরা np.abs, এই ফাংশনটা আমাদের অ্যাবসলিউট এরর দেয়। এটা যদি কল করি তাহলে দেখেন যে এখানে আমাদের যে ভ্যালুগুলো মাইনাস ছিল, জাস্ট সেই মাইনাসটা রিমুভ হয়ে গেছে। এই এবিএস এটা আমাদেরকে এই যে মডুলাসের কাজটা করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যাবসলিউট এররটা এখানে দেখতে পাচ্ছি। এখন এই অ্যাবসলিউট এররটা বের করার কারণ হচ্ছে আমাদের এই গড় অ্যাবসলিউট এরর ব্যবহার করতে হতে পারে। তা আমি যদি এখানে দেখেন, যদি ডট মিন এটা ক্যালকুলেট কল করি, তাহলে আমাদের এটা দেখাচ্ছে যে অ্যাবসলিউট এররটা হচ্ছে 0.615। আচ্ছা, এখন মিন অ্যাবসলিউট এরর যেটা আমি উপরে ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে ইজ এ মিন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এরর্স। এটা ক্যালকুলেট করার পদ্ধতি কি? খুবই সিম্পল। এই যে ফর্মুলাটা এখানে দেখছেন, জাস্ট এটাকে আমরা স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করব, মানে আমাদের স্যাম্পল কত সেটা দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখন এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, আমি এখানে এটা অলরেডি এই যে এটা করেছি। আগে এই সাইকিট লার্নে দেখায় ফ্রম এসকে লার্ন মেট্রিক্স ডট মিন অ্যাবসলিউট এরর, এখানে নাম দেখে বুঝছেন এটাকে সংক্ষেপে বলে MAE। তাহলে মিন অ্যাবসলিউট এরর যেটা বললাম, এই ফাংশনের প্রথমটা যাবে ট্রু ভ্যালু, পরেরটা প্রেডিকশন।
তাহলে দেখেন এটা কত আসছিল 6.1, যেটা আমরা এই যে উপরে যেটা ক্যালকুলেট করেছি মানে যে কলামটা ক্যালকুলেট করেছি এররের, সেটা দিয়েও আমরা করতে পারতাম। এই যে দেখেন এনপি এভিএস ডেটা এরর্স, এটা আমরা বাই হ্যান্ড করতে পারতাম, আবার এই যে মেট্রিক এটা দিয়েও করতে পারতাম। ওকে, এরপর আসছে মিন স্কোয়ার্ড এরর। মানে কি দেখেন এখানে আমাদের যে গড়টা বের করলাম সেটাকে জাস্ট কি করতে হবে, গড় করতে হবে। বলছে মিন স্কোয়ার্ড এরর, ভালো করে আমরা খেয়াল করি, ওয়াইটি মাইনাস ওয়াইপি মানে ট্রু ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালু বাদ দিয়ে সেটাকে স্কোয়ার করতে হবে, তারপরে স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি ডেটাটা যদি উপরে নিয়ে আসি, সরি ডেটা, এখন আমরা খেয়াল করি এই যে এররটা আছে, আমি এখানে একটা কলাম ক্রিয়েট করে ফেলি অ্যাবসলিউট এররের, এভিএস এরর মানে অ্যাবসলিউট এরর। ওকে, তো এই এররটা আমাদের অ্যাকচুয়ালি কি হবে, এনপি ডেটা এনপি ডট এবিএস মানে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নিব, ডেটা তারপরে হচ্ছে এরর্স। তাহলে আমরা এখন দেখতে পাবো যে এখানে আমাদের একটা এই যে অ্যাবসলিউট এরর একটা কলাম তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, মিন স্কোয়ার্ড এরর এটা আমরা এখন বের করতে চাই, মিন স্কোয়ার্ড এরর। তো এখানে আমরা প্রথম হচ্ছে ওয়াইটি মাইনাস ওয়াইপি, এই যে এটা আমরা করেছিলাম যে ওয়াইটি মাইনাস ওয়াইপি, প্রথমে এই যে এরর আমরা বের করেছি, তারপরে কিটা কি করতে হবে, এটার অ্যাবসলিউট মিন স্কোয়ার্ড করতে হবে, সরি এই যে মিন স্কোয়ার্ড এরর, অর্থাৎ আমরা এখানে প্রথমে এই যে এরর ক্যালকুলেট করেছি, যে এররটা আমি বের করেছি এটার অ্যাবসলিউট যদি বের করতে চাই তাহলে আমরা এনবি ডট এবিএস এটা দ্বারা করতে পারি। ওকে, এখন আমরা এই স্কোয়ার্ড এরর যেটা আছে মিন স্কোয়ার্ড এরর, জাস্ট এখানে আমরা যে এররটা করেছি সেটাকে স্কোয়ার করে তার স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করলেই মূলত আমরা মিন স্কোয়ার্ড এরর পাবো, যেটা আমরা সাইকিট লার্ন দিয়ে খুব ইজিলি এখান থেকে বের করতে পারি যে মিন স্কোয়ার্ড এরর মেট্রিক ডট মিন স্কোয়ার্ড এরর ট্রু ভ্যালু প্রেডিক্টেড ভ্যালু, এই যে আমাদের এটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর বের হলো। ওকে, আচ্ছা, মিন স্কোয়ার্ড এরর, তো এখানে আমাদের এররটা ছিল হচ্ছে, আমি আসছি ডেটা এরর্স, রাইট? তো এটাকে আমি কি করব, স্কোয়ার করে দিব, স্কোয়ার করলাম। এখন এইটার আবার আমার বের করতে হবে গড়, তাই না? তো আমি এটা না করে আমি একটা আরো সহজ করে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা কলামই ক্রিয়েট করব যেটাকে আমরা বলবো এসকিউ এরর, মানে হচ্ছে স্কোয়ার অফ এরর। যদি আমরা এটা করি তাহলে আমরা কি করতে হবে, এই যে ডেটা এরর্স যে কলামটা আছে সেটাকে স্কোয়ার করে দিতে হবে। ওকে, করলাম ডেটা, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে স্কোয়ার এরর। এখন এই স্কোয়ার এররের মিন চাওয়া হয়েছে, তাহলে ডেটা এসকিউ এরর ডট মিন, এটা যদি আমরা বের করি তাহলে এক্সপেক্টেড, এই যে এখানে যে সাইকিট লার্ন যে ভ্যালুটা আমাদেরকে দিয়েছে এটাও আমাদেরকে একই ভ্যালু দেবে। ওকে, তো আমি এটা করে বাই হ্যান্ড কিভাবে করে সেটা আমি এখানে দিচ্ছি, প্রিন্ট। ওকে, জাস্ট আমরা এটা এই যে কনসেপ্টটা বোঝাটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা চেষ্টা করছি করে দেওয়ার। আচ্ছা, এখন মিন এখানে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার্ড, দেখেন এই ফর্মুলাটার মাথার উপরেই শুধু রুটটা বসে গেছে, এই যে এটা, তার মানে আমাদের যে ভ্যালুটা পেলাম, ভালো করে খেয়াল করি, এখানে যে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমাদের এখন কি করতে হবে, রুট করতে হবে। তো আমি যদি এটা আমাদের নামপাই ব্যবহার উপরে করা আছে, জাস্ট এনপি ডট এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট, এটার ভেতরে এই যে ডেটা আমাদের স্কোয়ার এরর আছে, মিন এখানে বলা হয়েছে রুট মিন স্কোয়ার এরর, যেটাকে সংক্ষেপে বলে আরএমএসি। জাস্ট আমাদের এখানে এসকিউ এররটা পাস করব, এসকিউ এরর ডট মিন, তাহলে আমাদের 0.615 এসেছে, রাইট? এটা আমরা এখন এই যে সাইকিট লার্নের মেট্রিক্স ডট মিন স্কোয়ার্ড এরর যদি করি তাহলে আমরা এখানে দেখছি 0.65 এসেছে,
মিন স্কোয়ার্ড এরর, আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের এখানে আমার একটু ভুল হয়েছে, প্রথমে খেয়াল করি সূত্রটার মাঝখানে যেটা সেটা হচ্ছে যে আমাদের ডেটা স্কোয়ার এরর, এটার মিন যদি বের করি, ঠিক আছে, এইটাকে আমাদের কি করতে হবে, রুট করতে হবে, রাইট, অর্থাৎ স্কোয়ার রুট করতে হবে। তো এইটাকে যদি আমি স্কোয়ার রুট করতে চাই তাহলে কি করব, এনপি ডট এসকিউআরটি, এই যে অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে আমরা পাস করে দিলাম। এবার দেখেন আমাদের ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের ছিল RMSE, অর্থাৎ রুট মিন স্কোয়ার্ড এরর। তাহলে আমরা এখান থেকে শিখলাম হাউ টু ক্যালকুলেট এরর, এখান থেকে আমরা দেখলাম যে কীভাবে অ্যাবসোলিউট এরর বের করতে পারি, কীভাবে আমরা মিন অ্যাবসোলিউট এরর বের করতে পারি, এরপরে হচ্ছে মিন স্কোয়ার্ড এরর কীভাবে কাজ করে, তারপরে দেখলাম যে এখান থেকে আমরা শিখলাম যে রুট মিন স্কোয়ার্ড এরর কীভাবে কাজ করে। এখানে কিছু দেওয়া আছে, MAE মানে হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর ইজ দ্য ইজিয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ ইটস দ্য অ্যাভারেজ এরর। আচ্ছা, MSE এটা মানে হচ্ছে মিন স্কোয়ার্ড এরর ইজ মোর পপুলার দ্যান MAE বিকজ MSE পানিশেস দ্য লার্জ এরর্স। আর এখানে আছে MSE, যেটা এটাকেই জাস্ট রুট করলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে RMSE, ইজ ইভেন মোর পপুলার দ্যান MSE বিকজ RMSE ইজ ইন্টারপ্রেটেবল ইন দ্য ওয়াই ইউনিটস। তার মানে আমরা এখানে কোন ধরনের মেট্রিক ব্যবহার করব সেটা কিন্তু মোটামুটি বুঝলাম। তাহলে অ্যাকচুয়ালি বেশি ব্যবহার করা হয়েছে আর স্কোয়ার্ড, যেটা আমাদেরকে মানে ইন্ডিকেট করে যে আমাদের মডেলটা কতটা রোবাস্ট বা ভালো হয়েছে, প্রেডিকশন দিয়েছে সেটা। যেমন আমাদের এখানে R2 আসছে, মানে আর স্কোয়ার্ড আসছে 95%। ওকে, এইটা হচ্ছে যে আপনার লিনিয়ার রিগ্রেশনের যে ম্যাথগুলা যে আমাদের জানা লাগে কিভাবে ক্যালকুলেট, অর্থাৎ অ্যালগোরিদমের পেছনে যে ইয়াগুলো আছে ইনটিউটিভ মানে ম্যাথ, সেইগুলো আমি আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে আমরা কিভাবে রিয়েল ডেটা হ্যান্ডেল করব এবং কাজ করব সেটা এখন দেখি, এবং সাইকিট লার্ন দিয়ে একটা মেশিন লার্নিং মানে প্রজেক্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা এখন মোটামুটি দেখার চেষ্টা করব। প্রথমে আমি এখানে পান্ডাস, তারপরে নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন এবং এখানে স্টাইলটা সেট করেছি। এরপরে আমরা এখানে যেটা করব ক্যালোরিজ বার্ন প্রেডিকশন। তো প্রথম ডেটাটা আছে হচ্ছে এখানে ডেটা সেটটা আমরা দেখতে পাচ্ছি জেন্ডার, এজ, হাইট, ওয়েট, ডিউরেশন, হার্ট রেট, বডি টেম্পারেচার অ্যান্ড ক্যালোরিজ। এই প্যারামিটার বা ফিচারগুলোর উপর ভিত্তি করে আমি মূলত এই ক্যালোরিজ এটা প্রেডিক্ট করার চেষ্টা করব। আমরা একটু আগে দেখে আসলাম যে একটা অ্যালগোরিদম এখানে মূলত আছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, রাইট, এই যে y = mx + c। কিন্তু আমাদের এই ডেটা সেটে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে জেন্ডার মানে ক্যাটাগরিক্যাল ফিচার আছে, এখানে একটা জেন্ডার, সেটা মেল অ্যান্ড ফিমেল দ্বারা লেভেল করা আছে। তো এখন এটাকে আমাদের নিউমেরিক লেভেলে নিয়ে আসতে হবে। জেন্ডারকে আমি 0 আর ফিমেলকে 1, সরি মেলকে 0 ফিমেলকে 1 দ্বারা এটা রিপ্লেস করব। তো রিপ্লেস করার পর আমরা এটা দেখতে পাচ্ছি যে 0 অ্যান্ড 1, আর বাদ বাকি সব আমাদের নিউমেরিক কলাম ছিল, আমার আর কোনো করার দরকার নেই। এখন আমাদের প্রেডিকশানে ইউজার আইডি আসলে কোনো ভূমিকা রাখবে না, এ কারণে আমি এটা কি করব, ড্রপ করে দিব। ড্রপ করে দেওয়ার পরে সামারি স্ট্যাটিস্টিক্সটা আমরা এখান থেকে দেখে নিব। এখান থেকে আমরা সামারি স্ট্যাটিস্টিক্স দেখার পরে যেটা করব সেটা হচ্ছে যে কোনো মিসিং ইনফরমেশান আছে কিনা সেটা চেক করলাম। এই ডেটা সেটটা অ্যাকচুয়ালি ক্লিন, যদি না থাকতো ক্লিন তাহলে ডেটা ক্লিনিং পার্টে আপনাদের যে মানে প্রসেসগুলো দেখিয়েছি সেগুলো পারফর্ম করতে হতো। এখন আমি এখানে নিউমেরিক যে কলামগুলো আছে সেগুলো একটা ডেটা ফ্রেম তৈরি করেছি, নাম দিয়েছি ডিএফ নিউমেরিক, কারণ আমি এখানে কিছু ভিজুয়ালাইজেশন দেখব কুইকলি, এবং এখানে আমরা বুঝতে পারবো যে এই যে হিস্টোগ্রামগুলো দেখে বুঝবো যে কোনটা অ্যাকচুয়ালি নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কি নাই। যেমন হাইট দেখছি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে।
এবং যদি আমরা এটা আরও দেখি যে এজ, এটা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা লেফট স্কিউড, এটা মোটামুটি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। ওকে, ক্যালোরিজ। আচ্ছা, এইগুলোর সম্পর্কে যদি আমি আরও ভালো আইডিয়া পেতে চাই তাহলে আমরা ডেনসিটি প্লট করি, তাই না? এই ডেনসিটি প্লট দিয়ে আমরা মূলত শেপটা আরও ভালো বুঝতে পারি। তো এখান থেকে দেখেন যে যেটা বলেছিলাম যে হাইট, এটা কিন্তু আমাদের সিমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু বডি টেম্পারেচারটা না, বডি টেম্পারেচার না সিমেট্রিক, এটা রাইট স্কিউড, এটাও। ওকে, এখন আমরা এই স্কিউনেসটা ডিএফ নিউমেরিক ডট স্কিউ এই ফাংশনটা যদি আমরা কল করি তাহলে আমরা এখান থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোনটা নেগেটিভলি ডিস্ট্রিবিউটেড মানে স্কিউ আসছে। যেমন এখানে এজ পজিটিভ স্কিউড, মানে এই যে আমি যেটা বললাম যে রাইট স্কিউড আছে, হাইট ঠিক আছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এখানে হাইট যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রায় জিরোর কাছে স্কিউনেস। এরপরে হচ্ছে ডিউরেশন, হার্ট, বডি টেম্পারেচার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বডি টেম্পারেচারটা হচ্ছে নেগেটিভলি স্কিউড, হার্ট রেট নেগেটিভলি স্কিউড, অ্যান্ড হাইট যেটা আমরা এই যে এখান থেকে দেখলাম হাইটটা অ্যাকচুয়ালি নেগেটিভ মানে না, অলমোস্ট সিমেট্রিক। ওকে, ওয়েটটা এখানে আমাদের এই যে এখানে ওয়েট যদি আমরা দেখি পজিটিভ মানে হচ্ছে রাইট স্কিউড, এই যে দেখতে পাচ্ছি এখানে। তো এইভাবে আমরা আগে মূলত ডিস্ট্রিবিউশনগুলো চেক করব। তারপরে বক্স প্লট থেকে আমরা বুঝতে পারি যে কোনো আউটলায়ার আছে কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েট, বডি টেম্পারেচার অ্যান্ড হাইট, মানে কিছু সংখ্যক আউটলায়ার আছে, তো আমরা এটা আপাতত ইগনোর করব। কোরিলেশন দেখতে পারি যে মানে এখানে আমাদের ভেরিয়েবলগুলোর মধ্যে কোরিলেশন কেমন আছে। ওকে, আচ্ছা, পজিটিভলি কোরিলেটেড কিনা, নেগেটিভলি রিলেশন আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। এইটা এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে, এখন আমরা মেশিন লার্নিং পার্টে যাব। আমরা এখানে কোরিলেশনটা অ্যাকচুয়ালি হিট ম্যাপের মাধ্যমে দেখতে সুবিধা হয়। তো আমরা এখানে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ভ্যারিয়েবলটা কি, ক্যালোরিজ। তাহলে টার্গেট ভ্যারিয়েবলের সাথে মানে কোরিলেশন কেমন আছে বাদ বাকি ভ্যারিয়েবলগুলোর সেটা আমরা দেখতে পারি। যেমন এটা হচ্ছে ক্যালোরিজের সাথে এই যে এজ, ওকে, তারপরে এই যে হাইট, ওয়েট, এগুলোর সাথে মানে আমরা যদি দেখি যে ক্যালোরিজ হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল, তাহলে হাইটের সাথে ক্যালোরির সম্পর্ক আছে এখানে। এই যে হাইট পজিটিভলি কোরিলেটেড, ওয়েট পজিটিভলি কোরিলেটেড, হার্ট রেট পজিটিভলি কোরিলেটেড। আমরা এখানে সব বুঝতে পারবো টেবিলটা দেখে যে যেমন ক্যালোরি এবং ক্যালোরি তো এটা অবশ্যই আমাদের পারফেক্ট পজিটিভ কোরিলেশন হবে, এটা আমরা বুঝছি, কিন্তু এখানে জেন্ডার শুধুমাত্র নেগেটিভলি কোরিলেটেড আছে আর বাদ বাকি সব পজিটিভলি কোরিলেটেড। ওকে, এখন আমরা আসি রিলেশনশিপ চেক করার জন্য। আমরা টার্গেট ভেরিয়েবলের সাথে এজ, হাইট, ওয়েট, হার্ট রেটের সম্পর্কটা কেমন দেখতে, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? হ্যাঁ, মোটামুটি এখান থেকে এই সম্পর্কটা আমরা চেক করতে পারবো। এরপরে আসি আমাদের কাজে, সেটা হচ্ছে যে আমাদের ওয়াই কল এমএক্স প্লাস সি, মানে হচ্ছে আমাদের এক্স অ্যান্ড ওয়াই অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের ডেটা সেট থেকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের ডেটা সেটটা হচ্ছে এখানে ডেটা ডট হেড, আমাদের ডেটা সেটটা হচ্ছে এটা। তো আমাদের ক্যালোরিজটা হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে সেটা আমি ওয়াইয়ের মধ্যে স্টোর করব। তো ডেটা আই লগ কোলন মানে অল অফ দ্য রোজ, এখন আমি একদম লাস্টের কলামটা চাই, মানে হচ্ছে -1, ঠিক আছে। এরপরে আর এই ক্যালোরিজ বাদে সবগুলো আমি এক্স ভেরিয়েবলের মধ্যে নিতে চাই, মানে এগুলো হচ্ছে আমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আমি কি করব, ডেটা ডট আই লগ, এখানে আমি দিয়েছি কোলন মানে অল অফ রোজ, তারপরে এখান থেকে জাস্ট এটা বাদ দিয়ে দিব। তো এখানে -1-এর সামনে কোলন দিলে এটা মানে বোঝায় যে আমি এই লাস্ট কলামটা বাদ দিয়ে দিচ্ছি। তাইলে আমাদের এখানে এক্স অ্যান্ড ওয়াই তৈরি হয়ে গেল। ওকে, এক্সকে আমরা বলতে পারি ফিচার আর ওয়াইকে বলতে পারি আমরা রেসপন্স। ওকে, বা এক্সকে আমরা বলতে পারি ইনপুট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে আমাদের আউটপুট ভ্যারিয়েবল। ওকে, এখন আমরা আসি, যদি আমরা এক্স দেখতে চাই তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে এক্স ডিপেন্ডেন্ট ফিচার, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট। এরপরে আমরা যদি দেখতে চাই ওয়াই, তাহলে ওয়াইতে আমাদের শুধু ক্যালোরিজ যে কলামটা সেটা দেখাবে এই যে। ওকে, তাহলে আমরা এখান থেকে
দেখতে পাচ্ছি এক্স অ্যান্ড ওয়াই কীভাবে ক্যালকুলেট মানে ক্রিয়েট করতে হয়। এটা আমাদের কাজ শেষ। এখন আমরা যদি ফিচার চেক করি তাহলে খুব সিম্পল, আমাদের এখানে রো আছে 15,000 আর 7টা কলাম, আর এখানে আমাদের একটা ইয়া আছে মানে অবজারভেশন 15,000 ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট আমাদের একটা কলাম বা টার্গেট আছে। এখন আমরা এই যে স্প্লিটিং এক্স অ্যান্ড ওয়াই ইন্টু ট্রেনিং অ্যান্ড টেস্ট সেট, অর্থাৎ আমরা কিছু ডেটা ট্রেন করাবো আর হচ্ছে রেখে দিব টেস্ট সেটটা আমরা প্রেডিকশনে কাজে লাগাবো। সেটা কিভাবে করতে হয়, sklearn বা scikit-learn-এর মডেল সিলেকশন সাব প্যাকেজ আছে, sklearn.model selection, এখান থেকে আমরা ট্রেন টেস্ট স্প্লিট নামে একটা ফাংশন আছে সেটা ইম্পোর্ট করব। এই ট্রেন টেস্ট স্প্লিট আমাদেরকে মূলত এই 4টা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে এই ডেটা সেটটা স্প্লিট করার পরে। প্রথমে আমাদের এক্স ভেরিয়েবলটা 2টা পার্টে ভাগ করব, সেটা হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট, আর ওয়াই যে ভেরিয়েবলটা আছে সেটাও 2টা পার্টে ভাগ করতে হবে, এক্স ওয়াই ট্রেন এবং ওয়াই টেস্ট। আচ্ছা, এখানে আমরা এই যে ট্রেন টেস্ট স্প্লিট, ওকে, ট্রেন টেস্ট স্প্লিট, এখন আমরা কাকে এই মানে ট্রেন টেস্ট স্প্লিট বা ডেটাটাকে স্প্লিট করতে চাচ্ছি, ট্রেন টেস্ট নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ট্রেনিং সেট অ্যান্ড টেস্ট সেট, এই 2টা ভাগে ডেটাটা ভাগ করবে। তো কাকে করতে চাচ্ছি, এক্স অ্যান্ড ওয়াইকে, সেটা পাস করব। তারপরে র্যান্ডম স্টেট ইকুয়াল 1 দিয়েছি, এটা যে কোনো মান হতে পারে, যে কোনো একটা মান আমাদের দিতে হবে র্যান্ডম স্টেট। ওকে, র্যান্ডম স্টেট বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে দেখছি। ওকে, র্যান্ডম স্টেট, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি আমাদের এই র্যান্ডম স্টেটটা অ্যাকচুয়ালি আমাদের রিপ্রোডিউসিবিলিটি দেয়। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু আমরা এখানে দিব। তাহলে আমাদের এখন 4টা, এখানে আমাদের 4টা ডেটা সেট আছে, যদি আমরা দেখি 4টা, একটা হলো এক্স ট্রেন, হ্যালো শোনা যাচ্ছে আমাকে? মিউট হয়ে গেছে, একটু ওয়েট, আমার ইউএসবি হাবে। যাচ্ছে এবার? হ্যালো, ওকে, তাহলে আমাদের এই ট্রেন টেস্ট স্প্লিট যেটা করে সেটা হচ্ছে আমাদের এই যে 4টা ভেরিয়েবল, অর্থাৎ আমাদের এক্স যে উপরে আমরা ক্রিয়েট করলাম এক্স ভেরিয়েবল, সেটা ট্রেন অ্যান্ড টেস্টে ভাগ করবে, আর ওয়াই যেটা ক্রিয়েট করলাম সেটা ট্রেন অ্যান্ড টেস্টে ভাগ করবে। তাহলে এখানে আমাদের এক্স ট্রেন, আমরা যদি দেখতে চাই এক্স ট্রেন, ওকে, এক্স টেস্ট, তো আমরা এইটা এইভাবে দেখার থেকে শেপটা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে আমার পুরো ডেটা সেটের কত অংশ ট্রেন অ্যান্ড কত অংশ টেস্টের জন্য ব্যবহার করা হচ্ছে। ফার্স্টে আমরা খেয়াল করি এক্স ট্রেন, এখানে আমাদের মোট ইয়া ছিল কি, আমি আমাদের ডেটা সেটের শেপটা দেখাই, প্রিন্ট ডেটা ডট শেপ, তাহলে আমাদের ওভারঅল ইয়েটা আমরা পাবো। প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের এই ডেটা সেট ছিল, হ্যাঁ, তো আমরা এটা ডেটা না এক্স সেটটা দেখলে আরও ভালো বুঝবো, আর হচ্ছে ওয়াই এর শেপটা, প্রিন্ট ওয়াই ডট শেপ। খেয়াল করি আমরা এক্স এর 15,000 রো ছিল অবজারভেশন, এখানে 11,002টা ট্রেন হিসাবে আমরা পেয়েছি, কলামগুলো ফিক্স থাকে, এটা হচ্ছে আমাদের 11,000। আচ্ছা, এইটা আরও সুন্দর করে বোঝার জন্য আমরা এখানে একটা স্ট্রিং দিই, না হলে বোঝা মুশকিল। এক্স ডেটা সেট, আমি এটা আসলে রিডেবিলিটি বাড়ানোর জন্য এটা করছি, ওয়াই ডেটা সেট, এক্স ট্রেন, আর পরেরটা হচ্ছে আমাদের ওয়াই ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, পরে হচ্ছে ওয়াই টেস্ট। এখন আমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার আসবে। আমাদের এক্স ডেটা সেট ছিল 15,000 অবজারভেশন,
ওয়াই ডেটা সেটেও ছিল 15,000, কিন্তু আমরা এক্স ট্রেনে পেয়েছি 11,250। আচ্ছা, ওয়াই ট্রেনে পেয়েছি 11,250। এটার একটা কারণ আছে, কারণ বাই ডিফল্ট এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা 75 অ্যান্ড 25% হিসাবে ভাগ করে, অর্থাৎ 75% ফর ট্রেনিং, 25% ফর টেস্টিং। ওকে, এই জন্য আমাদের এই ডেটা সেটটা এখানে 75% এসেছে ট্রেনিংয়ে আর 25% এসেছে টেস্টে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, এটা হচ্ছে আমাদের 75% অফ এক্স। ওকে, হ্যালো, আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। হ্যালো, আচ্ছা, মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে একটু। আচ্ছা, ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ট্রেন, ওয়াই ট্রেন 75% করে আছে ট্রেনিংয়ে, আর টেস্টে আছে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এক্স টেস্ট, অর্থাৎ এই ডেটা সেটটা ভেঙে এক্স ট্রেন এবং এক্স টেস্ট করা হয়েছে। উদ্দেশ্যটা আমরা আগেই পড়েছি যে এই এক্স ট্রেন যেটা, সেটা মূলত আমরা মডেল ট্রেনিংয়ে ব্যবহার করব, আর এক্স টেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা প্রেডিকশানে ব্যবহার করব, মানে টেস্ট ডেটা সেট যেটা, সেটা অ্যাকচুয়ালি আমরা প্রেডিকশানে ব্যবহার করব। ওকে, এটা আমাদের ট্রেনিং টেস্ট। এখন এইটা যদি আমরা এখন 80-20 ভাঙতে চাই, এখানে আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, টেস্ট সাইজ ইকুয়াল 0.2। এটা মানে হচ্ছে 0.2 মানে হচ্ছে 20%। 20%-এ আমাদের ডেটাটা ভাগ করবে, তাহলে এইটা হচ্ছে আমাদের 80, মানে আমাদের 80% যাবে ট্রেনিং ডেটা সেট হিসেবে, আর 20% হচ্ছে আমাদের টেস্টিং পারপাসে। এবার যদি আমরা এটা রান করি তাহলে আমরা দেখব এই যে এবার কিন্তু আমাদের 12,000 করে করেছে, অর্থাৎ 80% ট্রেনিং অ্যান্ড 25% হচ্ছে আমাদের টেস্ট ডেটা সেট হিসাবে ব্যবহার করেছে, মানে আউটপুট এসেছে। এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে আমাদের ডেটাটাকে ট্রেন টেস্ট স্প্লিটে ভাগ করা। এরপরে কাজ হচ্ছে আমাদের মডেল বিল্ডিং। মডেল বিল্ড করতে হলে আপনাকে প্রথমে সাইকিট লার্ন থেকে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, যেটাই হোক, প্রথমে আপনাকে ওই অ্যালগোরিদমটা ইম্পোর্ট করতে হবে। তো এসকে লার্ন, আছে, হ্যাঁ, এটা সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, এটা যেটা বললাম বাই ডিফল্ট ভাগ করা হচ্ছে 75-25। তো এটা অনেক সময় আমাদের ডেটা সেটের উপর ভিত্তি করে, যে কতগুলো রো আছে সেটার উপর ভিত্তি করে আমাদের ট্রেনিং অ্যান্ড টেস্ট করতে হয়, ঠিক আছে, মানে সিলেক্ট করতে হয়, মানে কত পার্সেন্ট আমরা ট্রেনিংয়ের জন্য রাখবো, কত পার্সেন্ট ইসের জন্য রাখবো। যেমন আমি এখানে 80% নিয়েছি, কারণ আমার মানে 12,000 রেকর্ড আমি ট্রেনিং হিসেবে ব্যবহার করতে চাই, আর মানে 3,000 রেকর্ডটা হচ্ছে আমি টেস্ট হিসেবে ব্যবহার করতে চাই, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা যত বেশি ট্রেনিং করাবো তাহলে আমার প্রেডিকশনটা তো ভালো আসার কথা। ওকে, এরপরে লিনিয়ার মডেলের আন্ডারে লজিস্টিক রিগ্রেশন, এটা আপনারা ডকুমেন্টেশন দেখে আরও বুঝতে পারবেন। এটা আপনাদের মানে সেলফ স্টাডি করতে হবে কিছুটা। এসকে লার্ন, এরপরে লিনিয়ার মডেল, এই ডট লিনিয়ার মডেল, এটা সাব প্যাকেজ। এটার আন্ডারে এই যে লিনিয়ার রিগ্রেশন, এটা একটা ক্লাস আছে, সেটা প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তারপরে এটাকে আমাদের মানে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তো এটা যে লিনিয়ার রিগ্রেশন, এইটা আমি এই যে লিন রেগ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। প্রথমে হচ্ছে ইম্পোর্ট, তারপরে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট, এরপরে হচ্ছে মানে আমাদের ডেটা মডেলটা ফিট করতে হবে। তো এখানে ফাংশন আছে, প্রত্যেকটা অ্যালগোরিদমের বেলায় আপনারা ফিট এবং প্রেডিক্ট, তারপরে এই যে আমি যে কাজটা করছি প্রত্যেকটা অ্যালগোরিদমের বেলায় সেম কাজ করতে হবে। যেমন আমরা যদি লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করতে চাইতাম, লিনিয়ার মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন, তো সবগুলো কিন্তু আবার লিনিয়ার মডেলের মধ্যে নাই। লিনিয়ার মডেল আছে, এনসাম্বল আছে, ঠিক আছে, তারপরে সাপোর্ট ভেক্টর মেশিন আছে,
এরকম ক্যাটাগরি আছে। তো লিনিয়ার মডেল এটার আন্ডারে আছে লিনিয়ার রিগ্রেশন। আমি এটা ইয়ে করলাম, প্রথমে আমাকে এটা এই ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, তারপরে এটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, স্টোর করবো, মানে এই ক্লাসটা আমি ইনস্ট্যান্সিয়েট করলাম। করার পরে আমার এখন এই মডেলটাকে কী করতে হবে, ফিট দ্য মডেল টু দ্য ট্রেনিং ডেটা লার্ন কোএফিসিয়েন্টস। অর্থাৎ আমরা যে কোএফিসিয়েন্ট একটু আগে শিখেছি যে হোয়াট ইজ ইন্টারসেপ্ট, কোএফিসিয়েন্টস কি, সেটা এখন আমরা মানে বের করতে পারি। তো লিনিয়ার রেগ এই যে এখন কী করতে হবে, ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন, যে ট্রেনিং ডেটা সেটটা আমরা রেখেছিলাম। এটা করলে আমাদের এখানে মডেলটা আমরা কি করতে পারবো, এই যে আমাদের মডেল এখানে ফিট হয়ে গেছে। এখন আমরা রেজাল্ট ইন্টারপ্রেট করতে পারবো। প্রথমে এই যে লিন রেগ, এখানে আমরা একটা করলাম, মডেলটা ফিট করলাম। এখন আমরা প্রথমে ইন্টারসেপ্ট, এই যে লিন রেগ ডট ইন্টারসেপ্ট আন্ডার স্কোর আর লিন রেগ ডট কোএফিসিয়েন্ট, এই যে COEF আন্ডার স্কোর, এটা হচ্ছে আমাদেরকে দেবে হচ্ছে ইন্টারসেপ্ট, আর এটা হচ্ছে কোএফিসিয়েন্টস। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট আর এটা হচ্ছে কোএফিসিয়েন্টস। ওকে, এখন যদি আমরা দেখতে চাই যে যে ফিচার নেমগুলো আছে সেই ফিচার নেমের মানে কোএফিসিয়েন্ট কেমন, তাহলে জাস্ট একটা লিস্ট, তারপরে জিপ, এটা আমরা জাস্ট জিপিং করলেই আমরা দেখতে পাবো যে জেন্ডারের কোএফিসিয়েন্টস, এজের কোএফিসিয়েন্টস, তারপরে হাইট, ওয়েট, বডি রেট, মানে সরি হার্ট রেট, বডি টেম্পারেচার, সবগুলোর কোএফিসিয়েন্টস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা কি জাস্ট এই যে এইটুকুর কাজ আমাদের মানে মডেল ট্রেনিং কিন্তু কমপ্লিট। এরপরে আমরা এখন রেজাল্টগুলো ইন্টারপ্রেট করব। প্রথমে আমরা ইন্টারসেপ্ট বের করলাম। এখন ইন্টারসেপ্ট কি, কোএফিসিয়েন্ট কি, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। এই যে y = mx, এখানে আমাদের mটা ছিল স্লোপ অফ দ্য লাইন, এখানে c হচ্ছে কোএফিসিয়েন্টস, তাই রাইট। আর এখানে এই যে c, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট, বা সরি c কে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য লাইন বা ইন্টারসেপ্ট। ওকে, এটা আমরা শিখেছি। আর m হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। তো এখান থেকে আমরা কোএফিসিয়েন্টস অ্যান্ড ইন্টারসেপ্ট বের করলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে প্রেডিকশন। এখন আমরা প্রেডিক্ট করব। আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি যে প্রেডিক্ট কিভাবে করে। তো এখানে আমাদের এই যে লিনরেগ যে ভ্যারিয়েবলটা আছে মানে মডেলটা, এখানে আমরা কি করব, লিনরেগ ডট প্রেডিক্ট, সাইকিট লার্ন আমাদেরকে একটা প্রোভাইড করছে ডট প্রেডিক্ট। এখন আমি ওয়াই প্রেডিকশন করব এক্স টেস্ট দিয়ে, যেটা বললাম যে আমরা প্রেডিকশন করব হচ্ছে টেস্ট ডেটা সেট দিয়ে। ওকে, তো ওয়াই প্রেড এই ভ্যারিয়েবলটার মধ্যে এখন আমি এই যে টেস্ট ডেটা সেটটা পাস করলাম প্রেডিকশনের মধ্যে, প্রেডিক্ট ওয়াই টেস্ট, এটা করলে আমাদেরকে একটা প্রেডিকশন দিবে। এখন তো আমরা যদি ওয়াই প্রেড দেখতে চাই তাহলে দেখতেও পারবো, জাস্ট এখানে কল, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। হ্যাঁ, তো এইটা ভালোভাবে বোঝার জন্য আমি কিছু এখানে 25টা ট্রু ভ্যালু আর 25টা প্রেডিক্টেড ভ্যালু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে 198 এটা ছিল আমাদের ট্রু ভ্যালু, আর এই যে 198.81 এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। আবার একটু খেয়াল করি 9, এই যে যদি আমরা এটা দেখি 1 2 3, 3 নাম্বারটা 195। হ্যাঁ, আর এখানে কত আসছে 194.409। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের প্রেডিক্টেড ভ্যালু আর এটা হচ্ছে ট্রু ভ্যালু। ওকে, তাহলে আমরা এখান থেকে মানে বুঝলাম যে কিভাবে প্রেডিক্ট করতে হয়। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইভ্যালুয়েশন করা, মানে ইভ্যালুয়েশন মেট্রিক যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইভ্যালুয়েট করতে পারি। তাইলে এখান থেকে আমরা দেখলাম যে আচ্ছা আমি এই যে আমাদের এখানে কি ছিল ওয়াই, রাইট। তো আমি এটা ওয়াই ডট হেড, এই যে দেখেন এটা আমাদের এখান থেকে আমি যেটা করেছি যে 0 থেকে 25 পর্যন্ত টেস্ট সেট থেকে আমি করেছি ওয়াই টেস্ট, যেটা ছিল ওয়াই টেস্ট, ওইটা আমাদের টেস্ট ডেটা ছিল, রাইট। আর ওয়াই প্রেড, এই যে আমরা এখানে ওয়াই প্রেডিকশন করলাম যেটা। তো আমি যদি এখানে আপনাদেরকে এই যে ওয়াই টেস্ট এটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন ওয়াই টেস্ট ডট হেড, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার রেকর্ড নাম্বার, কত নাম্বার রোতে আছে, এবং এটা হচ্ছে 198। এই যে আমাদের প্রথম ভ্যালু 198, এই যে ট্রু ভ্যালু আছে 198, মানে আমাদের ওয়াই টেস্টে এটা হচ্ছে ট্রু ভ্যালু আর এইটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মডেলটা বেশ ভালোই প্রেডিক্ট করেছে। 198, 198, 72 এটাকে প্রেডিক্ট করেছে কত
80, তাহলে এখান থেকে আমাদের এরর কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা কিন্তু আমরা শিখেছি। যেমন এইটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু ছিল, তাহলে এইটা মাইনাস এখানে আমাদের এইটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, তাহলে এই যে এটা যখন আমরা বিয়ে করলাম এটা হচ্ছে আমাদের এরর। ওকে, এটা ভুল হয়েছে, 198 পয়েন্ট হবে, এটা হচ্ছে আমাদের এরর, রাইট? তো এই এররগুলো আমরা মানে কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখেছি বা এটা বোঝার জন্য দেখেছি। এখন আমরা সাইকিট লার্নের এই দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে? যেমন ক্যালকুলেট আরএমএসি ইউজিং সাইকিট লার্ন। ওকে, তো এখানে আমরা কি করব, এই যে আরএমএসি মানে কি রুট মিন স্কোয়ার্ড এরর, তাহলে মিন স্কোয়ার্ড এরর সেটাকে আমরা এসকিউআরটি মানে এটাকে আমরা রুট করে দিলে এই যে আরএমএসিটা বের হবে। ওকে, তো প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে ওয়াই টেস্ট মানে আমাদের ট্রু ভ্যালু যাবে, তারপরে ওয়াই প্রেড মানে প্রেডিকশন ভ্যালু যাবে। ওয়াই টেস্ট এখানে আমাদের ট্রু ভ্যালু, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। এখন আমরা একে একে সবগুলা ক্যালকুলেট করি। R2 স্কোয়ার এটা আমাদের আরএমএসি, ঠিক আছে? প্রথমে হচ্ছে R2 বা আর স্কোয়ার্ড, R2 স্কোয়ার বলবো, ওয়াই টেস্ট, ওয়াই প্রেড, মেট্রিক, মিন স্কোয়ার্ড এরর যেটাকে আমরা বলছি এমএসই, সরি এটাকে মিন স্কোয়ার্ড এরর, হ্যাঁ মিন স্কোয়ার্ড এরর, ঠিক আছে? তারপরে হচ্ছে আরএমএসই রুট মিন স্কোয়ার্ড এরর, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এইটা আমরা এমএই এটা মিন অ্যাবসলিউট এরর যেটা আছে সেটা বের করতে চাই, মিন অ্যাবসলিউট এরর। তাহলে এখানে আমাদের সবগুলো মেট্রিকের রেজাল্ট আসবে। R2 স্কোয়ার মানে আর স্কোয়ার এখানে আমাদের 96 আসছে। আমরা ওখানে ইন্টারপ্রেট করেছিলাম যে এটা যদি গ্রেটার দেন 9 আসে তাহলে এটা আমাদের মানে গুড মডেল আর কি। তো এখানকে আমরা এই যে প্রত্যেকটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখাইলাম। তো এগুলোর শেষে কোলন দিলে মনে হয় সে ভালো দেখা যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব রিগ্রেশন মডেল সেটা দেখলাম। একটা প্রজেক্ট যখন করবেন, এই যে আমি যে প্রসিডিউরটা ফলো করে করলাম এইভাবে আমাদের প্রজেক্টগুলো করতে হবে। তাহলে আমরা রিগ্রেশন প্রবলেম কিভাবে হ্যান্ডেল করে এটা দেখলাম। এখন আমরা আসবো ক্লাসিফিকেশন প্রবলেম কিভাবে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, সেইটা করার জন্য যে আমাদের ওএলএস গতদিন আমি দেখাইছিলাম যে অর্ডিনারি লিস্ট স্কোয়ার যেটা আছে ওইটা পারফর্ম করতে হবে আপনাকে, যেখান থেকে আমরা পি ভ্যালু পাবো। পি ভ্যালু যদি মানে আমরা কাট অফ ভ্যালু সেট করবো 0.05, তার মানে যদি হ্যাঁ ওইটা হচ্ছে গতকাল আপনাদেরকে একটা মডেল দেখিয়েছি না যে ওএলএস মানে হচ্ছে, হ্যাঁ ওইটা দিয়ে ওটাই এখানে পারফর্ম করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি লজিস্টিক রিগ্রেশন। আগে আমরা দেখলাম যে কিভাবে একটা নিউমেরিক ভ্যালুর উপর ভ্যালু আমরা প্রেডিক্ট করতে পারি। এখন আমরা দেখব একটা ক্যাটাগরিক্যাল মানে ভ্যারিয়েবল কীভাবে আমরা প্রেডিক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ডায়াবেটিস একজনের আছে কি নাই সেটা প্রেডিক্ট করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে এই যে পি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, এইটি অডস বা থেটা ইজ ইকুয়াল, যে ফর্মুলাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পি হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হ্যাপেনিং। আর আমরা জানি যে 1 মাইনাস পি মানে প্রবাবিলিটি, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট নট হ্যাপেনিং। এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন, লজিস্টিক রিগ্রেশনের অ্যালগোরিদম যেটা আছে সেটার পেছনে এটা কাজ করে আর কি। তো এইটা আমরা কি করব যে এই ডেটা সেট উইথ ওয়ান অর মোর independent variables is used to determine binary output of the dependent variable। সাধারণত বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করি। এখন বাইনারি ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়, ইয়েস অর নো, অর্থাৎ যেমন ডিজিজ একজনের আছে কি নাই, আর মেল অর ফিমেল আমরা প্রেডিক্ট করতে পারি। যেমন এছাড়াও আরও অনেক বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম আছে। তো লজিস্টিক রিগ্রেশন সাধারণত আমরা ব্যবহার করি বাইনারি ক্লাসিফিকেশন হ্যান্ডেল করার জন্য, প্রবলেমগুলো হ্যান্ডেল করার জন্য। তো এখানে এই যে
যে থিটা যে বা অর্বস এটার ভ্যালুটা হতে পারে 0 to ইনফিনিটি এবং প্রবাবিলিটি ভ্যালু হতে পারে 0 to 1, এটা আমরা সবাই জানি। এখন আমরা আসি এই যে ডায়াবেটিস ডেটা সেটটা আমি ইম্পোর্ট করেছি। তো ডায়াবেটিস ডেটা সেটে আউটকাম এটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল। এখানে দেখতেই পাচ্ছি যে 1 মিনস তার ডায়াবেটিস আছে, 0 মিনস তার ডায়াবেটিস নাই। তো আমাদের রিসার্চ কোয়েশ্চেনটা এরকম, ক্যান উই প্রেডিক্ট দ্য ডায়াবেটিস স্ট্যাটাস অফ এ পেশেন্ট গিভেন দেয়ার হেলথ মেজারমেন্টস। অর্থাৎ এখানে যে ইয়াগুলো আছে ভ্যারিয়েবল, এইগুলোর উপর বেস করে কি আমরা এই আউটকামটা প্রেডিক্ট করতে পারি কিনা সেটা আমরা এখন দেখব। তো এখানে ডিএফ ডেটা ডট কলামস দিয়ে আমরা করলাম। তো এখন এখানে দেখেন কলাম আছে কতগুলো, সেটাও আমরা তো মানে করতে পারি, দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখানে ফিচার কলাম হিসাবে প্রেগনেন্সিস, ইনসুলিন, বিএমআই, এজ এইগুলা ব্যবহার করব। প্রেগনেন্সিস, ইনসুলিন, বিএমআই, এজ মানে আমি সব ফিচার ব্যবহার করব না, ঠিক আছে, এইগুলা ব্যবহার করব। তো এখন এই যে ফিচার কল এটা আমি এক্স ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তাহলে আমাদের ডেটা স্কোয়ার ব্র্যাকেট ফিচার কলস, আর আউটকামটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে ডেটা আউটকাম। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমাদের ফিচার। তো এখন যদি আমি এক্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মধ্যে অনলি প্রেগনেন্সিস, তারপরে হচ্ছে ইনসুলিন, বিএমআই এবং এজ আছে। আমি এই ফিচারগুলোর উপর ভিত্তি করে প্রেডিক্ট করতে চাই যে একজনের ডায়াবেটিস আছে কি নাই। আর এখানে আমরা যে ওয়াই যে ভ্যারিয়েবলটা করলাম সেটা হচ্ছে আমাদের এই যে 1 মিনস তার ডায়াবেটিস আছে, 0 মিনস ডায়াবেটিস নাই। এখন আমাদের কাজ হচ্ছে কি ট্রেন টেস্ট স্প্লিট, রাইট। তা এখন এই যে লিনিয়ার মডেল সিলেকশন, স্কেলার মডেল সিলেকশন, ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। এখান থেকে এই যে আমরা এক্স অ্যান্ড ওয়াইকে স্প্লিট করব, র্যান্ডম স্টেট 0 দিয়েছি, মানে যেটা বললাম যে কোনো একটা ভ্যালু আমরা এখানে দিতে পারি। টেস্ট সাইজ আমি এখানে ভাগ করবো অ্যাকচুয়ালি 80-20। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ট্রেন এখানে সবচেয়ে ভালো হয় এইভাবে চেক করলে, এক্স টেস্ট শেপ অর্থাৎ 614টা রো মানে রো ছিল, এটা হচ্ছে আমাদের ট্রেনিং হিসাবে ব্যবহার করেছে। আমরা একটু উপরে এক্স ডট শেপ, ওয়াই ডট শেপ চেক করে নিলাম। এখানে মোট রো ছিল 768টা, এখানে 614টা হচ্ছে ট্রেনিং হিসাবে আর 114টা হচ্ছে টেস্ট হিসাবে ব্যবহার করবে। ওকে, সেমভাবে আমরা এখানে ওয়াই ট্রেন অ্যান্ড ওয়াই টেস্ট, ওয়াই ট্রেন অ্যান্ড ওয়াই টেস্ট আমরা এখানে এটা অ্যাকচুয়ালি চেক করবো শেপ। দেখতে পাচ্ছি 614, 154। ওকে, এখন কাজ হচ্ছে আমাদের করা, আমাদের মডেলটা ইনস্ট্যান্সিয়েট করা। তারপরে এটা কি করব, ফ্রম স্কেলার লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন, তারপরে লগ রেগ, এটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছে, এটা যে কোনো নামে হতে পারে, লজিস্টিক রিগ্রেশন। এরপরে সলভার হিসেবে আমি এখানে লিভ লিনিয়ার আন্ডার দ্য হুড, অ্যাকচুয়ালি লজিস্টিক রিগ্রেশন লিভ লিনিয়ার মেথডে কাজ করবে। লিভ লিনিয়ারটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপরে এটা কি করব, এই মডেলটা ফিট করব, লগ রেগ ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। তাহলে আমরা এখানে আমরা এই সলভারটা না দিলেও লজিস্টিক রিগ্রেশন ফিট হবে, সেটা আমি ডকুমেন্টেশন দেখাচ্ছি যে আমরা কেন এটা দিলাম এবং এটার কাজ কি। তারপরে হচ্ছে এই যে এটা ফিট হওয়ার পরে আমাদের কাজ কি, প্রেডিক্ট করা। তাহলে ওয়াই প্রেড ক্লাস, আচ্ছা এটা আমি এই যে ওয়াই প্রেড ক্লাস মানে আমি বোঝাচ্ছি যে আমরা যে প্রেডিক্ট করলাম সেই ক্লাসগুলো এখানে দেখব। ক্লাস মানে এখানে ক্লাস 1 মানে যাদের ডায়াবেটিস আছে, ক্লাস 0 মানে যাদের ডায়াবেটিস নাই। এই যে ওয়াই প্রেড ক্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা সবচেয়ে ভালো হয় যদি আমরা ওয়াই টেস্টটা দেখি, মানে আমাদের ট্রু ভ্যালুটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কার ছিল ডায়াবেটিস। আর যেমন ফার্স্ট অবজারভেশন যদি আমরা দেখি, এখানে অ্যাকচুয়ালি ডায়াবেটিস ছিল কিন্তু আমাদের মডেল প্রেডিক্ট করলো যে তার ডায়াবেটিস নাই। সেকেন্ড অবজারভেশনে আমাদের ডায়াবেটিস এই পেশেন্টের নাই, আমাদের মডেলও প্রেডিক্ট করেছে যে নাই। তারপরে তৃতীয় পেশেন্টেরও নাই, এখানেও প্রেডিক্ট করেছে নাই। এইভাবে আমরা এই প্রেডিকশনগুলো, এই যে প্রেডিকশন ক্লাস, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের এই মডেলটা কতটা অ্যাকিউরেট
সেটা আমরা চেক করতে পারি যে অ্যাকিউরেসি স্কোর দিয়ে। একটু আগে আমরা যেটা করলাম লিনিয়ার রিগ্রেশন মডেলে, এখন আমাদের পালা হচ্ছে এই মডেলটাকে ইভালুয়েট করা। ওকে, তো মডেল ইভালুয়েশনের টেকনিকগুলোর মধ্যে অলরেডি আমরা ট্রেনিং টেস্ট করেছি, তারপরে কে ফোল্ড, ক্রস ভ্যালিডেশন, ট্রেন টেস্ট, স্প্লিট, আমরা আগেই এটা দেখেছি। এখন আমরা ইভ্যালুয়েশন মেট্রিক নিয়ে আমরা কথা বলি। তো রিগ্রেশন প্রবলেমে ইভ্যালুয়েশন মেট্রিকটা হচ্ছে মেইন অ্যাবসলিউট এরর, তারপরে মেইন স্কোয়ার্ড এরর, রুট মেইন স্কোয়ার্ড এরর এবং আর স্কোয়ার্ড, যেটা আমরা দেখলাম। আর ক্লাসিফিকেশন প্রবলেমে সাধারণত ক্লাসিফিকেশন অ্যাকুরেসি চেক করা হয়। তো এই ক্লাসিফিকেশন অ্যাকুরেসি বুঝতে হলে আমাদেরকে একটা ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। এই কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে মানে 2x2 ম্যাট্রিক্স। এটা এই যে ছবিটা দিয়েছি এটা দেখলেই মোটামুটি বুঝে যাওয়ার কথা। অ্যাকচুয়াল রেজাল্টস, ফর এক্সাম্পল আমাদের হাতে যে ডেটা সেট আছে সেটা নিয়ে আমরা কথা বলছি। ইয়েস মানে হচ্ছে তার ডায়াবেটিস আছে, আমাদের মডেলও প্রেডিক্ট করেছে ইয়েস, অর্থাৎ একজন পেশেন্টের ডায়াবেটিস আছে, মডেল প্রেডিক্ট করেছে যে তার ডায়াবেটিস আছে, তার মানে এই রেজাল্টটাকে আমরা বলবো ট্রু পজিটিভস। একজন পেশেন্টের ডায়াবেটিস আছে কিন্তু আমাদের মডেল প্রেডিক্ট করেছে তার ডায়াবেটিস নাই, তার মানে হচ্ছে ফলস নেগেটিভ। এবার আসি, একজন পেশেন্টের ডায়াবেটিস নাই কিন্তু আমাদের এই মানে মডেল প্রেডিক্ট করেছে যে তার ডায়াবেটিস আছে, তাহলে সেটা হবে ফলস পজিটিভ। একজন পেশেন্টের ডায়াবেটিস নাই কিন্তু আমাদের মডেল প্রেডিক্ট করেছে নাই, অর্থাৎ পেশেন্টের ডায়াবেটিস নাই, মডেলও প্রেডিক্ট করেছে যে আসলে তার ডায়াবেটিস নাই, সেটাকে বলে ট্রু নেগেটিভ। ওকে, এইটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সটা, এই যে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এই 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 যে এটাকে আমরা বলি 2x2 ম্যাট্রিক্স এবং এটাকে বলা হয় কনফিউশন ম্যাট্রিক্স। এখন এখানে স্পেসিফিসিটি আর সেন্সিটিভিটি এইটা আমরা ক্যালকুলেট করতে পারি ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এটা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আর স্পেসিফিসিটি যেটা সেটা হচ্ছে ট্রু নেগেটিভ, এই যে ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। ওকে, অর্থাৎ আমরা এইটা যখন ক্যালকুলেট করব, এই যে ট্রু নেগেটিভ ডিভাইড বাই এই ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ অ্যান্ড ফলস পজিটিভ, এটাকে আমরা বলবো স্পেসিফিসিটি। আর সেন্সিটিভিটি হচ্ছে এই যে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এখন এইখানে এই যে অ্যাকিউরেসি মানে কনফিউশন ম্যাট্রিক্সটা দেখলাম, এইগুলার থেকে আবার অনেক কিছু আমরা ইন্টারপ্রেট করতে পারি, সেটা আমরা এই যে এই টেবিলটার মাধ্যমে দেখতে পাবো। একটু খেয়াল করি, অ্যাকিউরেসি মানে হচ্ছে রিফ্লেক্টস দ্য মডেলস অ্যাবিলিটি টু অ্যাচিভ কারেক্ট প্রেডিকশনস, যেটা আমরা দেখলাম। কারেক্ট প্রেডিকশনস বলতে কি বোঝায়, এইখানে আমাদের ছিল এই পেশেন্ট মানে 661 নাম্বার অবজারভেশনে যিনি ছিলেন তার ডায়াবেটিস ছিল, কিন্তু আমাদের মানে মডেল প্রেডিক্ট করেছে যে তার ডায়াবেটিস নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের ইনকারেক্ট প্রেডিকশনস, কিন্তু এই যে এইটার মানে হচ্ছে এই পেশেন্টের ডায়াবেটিস নাই, আমাদের মডেলও প্রেডিক্ট করেছে যে আসলে তার ডায়াবেটিস নাই, এটাকে আমরা বলবো কারেক্ট প্রেডিকশনস। ওকে, তাহলে এই যে রিফ্লেক্টস দ্য মডেলস অ্যাবিলিটি টু অ্যাচিভ কারেক্ট প্রেডিকশনস, এটাকে আমরা বলি অ্যাকিউরেসি। তো অ্যাকিউরেসিটা আমরা কীভাবে ক্যালকুলেট করি, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। আচ্ছা, প্রিসিশন এটাকে বলা হয় ইট ইজ দ্য রেশিও অফ দ্য ট্রু পজিটিভস রেজাল্টস অ্যান্ড টোটাল পজিটিভ রেজাল্টস। ওকে, টোটাল পজিটিভ রেজাল্টস। এখানে একটা জিনিস খেয়াল করেন, এইটা আছে পজিটিভ আর এইটা পজিটিভ, অর্থাৎ ট্রু পজিটিভ কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে দুইটা আছে। তাহলে প্রিসিশন কোনটা হবে, প্রিসিশন হচ্ছে রেশিও অফ পজিটিভ রেজাল্টস, অর্থাৎ পজিটিভ রেজাল্টস বলতে বোঝাচ্ছি ট্রু পজিটিভ ডিভাইড বাই টোটাল পজিটিভস। টোটাল পজিটিভ কি ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। আর রিকল হচ্ছে রেশিও অফ পজিটিভ রেজাল্টস টু দ্য রেজাল্টস দ্যাট আর সাপোজ টু বি পজিটিভস, অর্থাৎ রিকল হবে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। F1 স্কোর বলে আরেকটা মানে প্যারামিটার আছে, এ মেজার দ্যাট ইউজ প্রিসিশন অ্যান্ড রিকল টু আইডেন্টিফাই দ্য নট কারেক্টলি ক্লাসিফাইড রেজাল্টস। F1 স্কোরের কাজটাও এখানে বলা হয়েছে
যে আইডেন্টিফাই দ্য নট কারেক্টলি প্রেডিক্টেড ক্লাস, হ্যাঁ, ক্লাসিফাইড রেজাল্টস বা প্রেডিক্টেড ক্লাস। তো এটা আমরা বের করতে পারি 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইড বাই প্রিসিশন প্লাস রিকল। ওকে, এরপরে যেটা আছে সেটাকে বলে দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। ইট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য, এখানে বলা হয়েছে ইট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সংক্ষেপে এটাকে বলা হচ্ছে আরওসি কার্ভ, হুইচ প্লটস 2 প্যারামিটার্স, ট্রু পজিটিভ রেট যেটাকে আমরা বলছি সেন্সিটিভিটি, ওভার ফলস পজিটিভ রেট যেটাকে আমরা বলছি স্পেসিফিসিটি। ওকে, ইউজ টু অ্যাসেস দ্য পারফরমেন্স অফ বাইনারি ক্লাসিফিকেশন মডেল। ওকে, তাহলে এখানে আমরা যে অ্যাকুরেসি, প্রিসিশনস, তারপরে হচ্ছে রিকল, F1 স্কোর, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ বা আরওসি কার্ভ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসিফিকেশন প্রবলেমের ইভ্যালুয়েশনে ব্যবহার করা হয়। প্রথমে আমরা আসি ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, মানে হচ্ছে পার্সেন্টেজ অফ কারেক্ট প্রেডিকশনস, এটা আমরা বের করতে চাই। তো সাইকিট লার্ন থেকে ফ্রম স্কেলার্ন ইম্পোর্ট মেট্রিক্স, আমরা আগেই শিখেছি মেট্রিক্স ডট অ্যাকুরেসি স্কোর। এইটার মধ্যে প্রথমটা যাবে হচ্ছে ট্রু ভ্যালু, পরেরটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তো আমাদের ট্রু ভ্যালু হচ্ছে ওয়াই টেস্ট আর প্রেডিক্টেড হচ্ছে ওয়াই প্রেড ক্লাস। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মডেলটা 0.72 মানে 72% আমাদের এখানে ইয়ে আছে, অ্যাকুরেসি আছে। এবার আসি নাল অ্যাকুরেসি। এখানে অ্যাকুরেসি দ্যাট কুড বি অ্যাচিভড বাই অলওয়েজ প্রেডিক্টিং দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ক্লাস। অর্থাৎ আমাদের যে ট্রু ভ্যালুটা আছে এখানটা আমরা যদি দেখি, ট্রু ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। অর্থাৎ ডায়াবেটিস নাই এমন পেশেন্টের সংখ্যা 107, ডায়াবেটিস আছে এমন পেশেন্টের সংখ্যা 47। আমরা যদি এটার মিন মানে বের করি ওয়াই টেস্টের মিন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 305.305। এখন আমরা ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ জিরোস, অর্থাৎ এখানে যে আমাদের এই জিরো ক্যাটাগরি আছে সেটার পার্সেন্টেজ কত। খুবই সিম্পল, আমরা এটা 1 থেকে বাদ দিব। তাহলে এখান থেকে এইটা ছিল আমাদের যেটা ইয়ে আছে, 1 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এই যে আমরা এটা জিরো ক্লাসের ইয়েটা পাবো, পার্সেন্টেজটা পাবো। ওকে, তো ক্যালকুলেট অ্যাকুরেসি ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমস অ্যাজ 0 আর 1 যেটা বললাম, এটা তার মানে হচ্ছে আমাদের এটা প্রথমটা হচ্ছে ওয়াই টেস্ট ডট মিন, এরপরে হচ্ছে আমাদের জিরো প্রেডিকশনের জন্য জাস্ট 1 থেকে বিয়োগ করলে এটা আমাদের অ্যাকুরেসি স্কোরটা আসছে। এইভাবে আমরা অ্যাকুরেসি স্কোরটা পাচ্ছি হচ্ছে 69%। আচ্ছা, আর এইটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই। এরপরে কম্পেয়ারিং ট্রু অ্যান্ড প্রেডিক্টেড রেসপন্সেস ভ্যালু। প্রথমে আমরা এখানে ট্রু অ্যান্ড প্রেডিক্টেড, যেটা আমি রিগ্রেশনে করেছি, যে 25টা ট্রু ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু এখানে নিয়ে এসেছি কম্পেয়ার করার জন্য। যেমন ট্রু ভ্যালুতে আছে যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে, মডেল প্রেডিক্ট করেছে ডায়াবেটিস নাই। এখানে আছে পেশেন্টের ডায়াবেটিস নাই, মডেলও প্রেডিক্ট করেছে ডায়াবেটিস নাই। এখন এই অবজারভেশনের ক্ষেত্রে দেখছি যে ডায়াবেটিস আছে, কিন্তু আমাদের মডেল প্রেডিক্ট করেছে যে আসলে তার ডায়াবেটিস নাই। এইটা এখান থেকে আমরা ট্রু ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে আমরা তুলনা করতে পারছি। এই কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আমরা এখন করতে পারবো, মানে কম্প্যারিজন করতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের ট্রু প্রেডিকশন বা ইনকারেক্ট প্রেডিকশন এগুলা। আচ্ছা, কনক্লুশন এখানে বলা ক্লাসিফিকেশন অ্যাকুরেসি ইজ ইজিয়েস্ট ক্লাসিফিকেশন মেট্রিক টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমাদের মডেলটা কত পার্সেন্ট কারেক্ট বা অ্যাকিউরেসি সেটা আমাদেরকে প্রোভাইড করে, বাট ইট does not tell you the underlying distribution of response values. Okay, and it does not tell you what type of errors your classifier is making. আমরা এখান থেকে এই যে ক্লাসিফিকেশন অ্যাকুরেসিটা দেখলাম, এটা শুধুমাত্র আমাদের অ্যাকুরেসির কথা বলে, কিন্তু আমাদের এই মডেলে তো এররও আছে, সেটার কথা এইটা মানে এক্সপ্লেন করতে পারে না। এখন আমাদের কাজ হচ্ছে মানে অ্যাকুরেসিও দেখব এবং এররটা দেখব। তো আমরা যদি কনফিউশন ম্যাট্রিক্সটা এখন করি, মানে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমরা কি করব, মেট্রিক ডট কনফিউশন ম্যাট্রিক্স, এটা আমাদের একটা ফাংশন আছে, এটার মধ্যে ওয়াই ট্রু এবং ওয়াই প্রেড পাস করলে আমাদের এখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটা এই যে 99, এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ। ওকে, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। এই যে আমরা এখান থেকে যে দেখে আসি ট্রু পজিটিভ, সরি এটা হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। এই যে এটা হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। ওকে, অর্থাৎ অ্যাকচুয়াল জিরো মানে হচ্ছে যে 99, এখানে দেখতে পাচ্ছেন 118 আছে এটা। আর আমাদের এখানে কি
প্রোভাইড করেছে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আমরা যে ডেটা সেটটা ব্যবহার করেছি, এখানে 0 মানে হচ্ছে ডায়াবেটিস নাই, এই যে 0 ডায়াবেটিস নাই, প্রেডিক্টেড 0 এরকম হচ্ছে, এটাকে আমরা বলছি 99, মানে হচ্ছে এটা আমাদের ট্রু পজিটিভ। আচ্ছা, তারপরে প্রেডিক্টেড এখানে অ্যাকচুয়াল আছে 0 কিন্তু প্রেডিক্ট করেছে 1, এরকম নাম্বার আমাদের এই মডেলে 8টা। আচ্ছা, অ্যাকচুয়াল 1, মডেলও প্রেডিক্ট করেছে কিন্তু মডেল প্রেডিক্ট করেছে 0, এরকম নাম্বার আমাদের এখানে 35টা। অ্যাকচুয়াল 1 কিন্তু মডেল প্রেডিক্ট করেছে হচ্ছে 1, মানে এটা আমাদের কারেক্ট প্রেডিকশন, এরকম হচ্ছে এই যে 12। ওকে, তাহলে এখান থেকে আমাদের আমরা বুঝতে পারতেছি যে মানে এই যে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে যে এই যে এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ, তারপরে হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে ফলস নেগেটিভ, তারপরে ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। এই কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের ডেটা সেটের জন্য এখান থেকে আমরা এই ইনফরমেশনটা পেতে পারি। ওকে, আমি এটা আরও ভালো বোঝার জন্য এখানে দিই, খেয়াল করি আমরা এই যে 0 মানে সরি 99, এইটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ট্রু পজিটিভ, আর এখানে আমাদের 8 এটা হচ্ছে ফলস নেগেটিভ, 35 এটা হচ্ছে ফলস পজিটিভ, 12 এটা হচ্ছে ট্রু নেগেটিভ। এইটা যদি আমরা বুঝি, বাদ বাকি সবগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। যেমন এখানে ট্রু পজিটিভ মানে উই কারেক্টলি প্রেডিক্টেড দ্যাট ডু হ্যাভ ডায়াবেটিস। ওকে, তারপরে ট্রু নেগেটিভ উই কারেক্টলি প্রেডিক্ট দ্যাট দে ডোন্ট হ্যাভ ডায়াবেটিস। ফলস পজিটিভ উই ইনকারেক্টলি প্রেডিক্ট দ্যাট দে ডু হ্যাভ ডায়াবেটিস, এটাকে আমরা বলি টাইপ 1 এরর। আর ফলস নেগেটিভস যেটা উই ইনকারেক্টলি প্রেডিক্টেড দ্যাট দে ডোন্ট হ্যাভ ডায়াবেটিস, এটাকে আমরা বলবো টাইপ 2 এরর। তার মানে এফপি যেটা সেটাকে বলে টাইপ 1, আর এফএন যেটা সেটা হচ্ছে টাইপ 2 এরর। এখন আমরা এগুলা ক্যালকুলেট করার ট্রাই করবো। তা আবারও আমি এখানে এই যে প্রেডিক্টেড ভ্যালু এবং আমাদের ট্রু ভ্যালুটা পাস করে এখানে আমাদের এই যে প্রেডিকশানটা দেখছে আর কি। এরপরে হচ্ছে আমরা যদি চাই এই যে ট্রু পজিটিভ, এইটা কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করব এই ইয়া থেকে, মানে ম্যাট্রিক্স থেকে। আমাদের ম্যাট্রিক্সটা কী ছিল, ম্যাট্রিক্সটা আবারও আমি এখানে প্রিন্ট করি। আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 99, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ। তো এটা আমরা কিভাবে পেতে পারবো, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স যেহেতু, তাহলে এটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এই যে এখানে দেখেন এটা এই ম্যাট্রিক্সটা আমি লিখেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে কনফিউশন। তাহলে কনফিউশন স্কোয়ার ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের 1 নম্বর এলিমেন্ট এবং প্রথমে রোতে আছে। আমি সবগুলাই আস্তে আস্তে দেখাবো। তাহলে এটা আমরা প্রিন্ট করি। এটা আমরা এখন প্রিন্ট করে দেখব। আচ্ছা, এটা আমরা এখন প্রিন্ট করি, প্রিন্ট টিপি মানে ট্রু পজিটিভ। তাহলে এখানে আমাদের ট্রু পজিটিভ, এটা অ্যাকচুয়ালি আমার কত আসছে, অ্যাকচুয়ালি এটা আসার কথা 0 হ্যাঁ। তো এইভাবে আমরা এই যে ট্রু পজিটিভ তারপরে হচ্ছে ট্রু নেগেটিভ আমরা এক্সট্র্যাক্ট করে নিতে পারি। ওকে, এইটা কেন করলাম, আমাদের এই যে পরবর্তীতে এই যে ট্রু পজিটিভ অর্থাৎ ম্যানুয়ালি আমরা ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে অ্যাকুরেসি স্কোর, এই যে এটা আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন, অর্থাৎ আমাদের ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ। ওকে, এটা আমরা কী করতে পারি, ভাগ করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি কীভাবে আমরা অ্যাকুরেসি স্কোর বের করব, কিন্তু আমরা চাইলে সাইকিট লার্নের এই যে অ্যাকুরেসি স্কোর এই ফাংশনটা দিয়ে করতে পারি। ওকে, এই যে আমাদের একই রেজাল্ট এসেছে। সেমভাবে আমরা এখান থেকে এই যে ক্লাসিফিকেশান এরর অর্থাৎ ক্লাসিফিকেশান রেটটা এখান থেকে বের করতে পারি, যেটা আমি সূত্রটা আগে আলোচনা করেছি। আর এখানে আমরা এই যে অ্যাকুরেসি স্কোর যেটা বের করেছি না, এইটাকে যদি আমরা 1 থেকে বাদ দিই, তার মানে ওইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশান, অর্থাৎ
ক্লাসিফিকেশন এরর, সেটা আমরা এই যে 1 মাইনাস ম্যাট্রিক্স ডট অ্যাকুরেসি স্কোর, এটা সার্কিট লার্ন দিয়েও ক্যালকুলেট করতে পারি। সেমভাবে আমরা এখানে সেন্সিটিভিটি ক্যালকুলেট করতে পারি ম্যানুয়ালি, এবং আমরা জানি যে সেন্সিটিভিটিকে বলা হয় রিকল। তো এখানে ম্যাট্রিক্স রিকল স্কোর ওয়াই টেস্ট ওয়াই প্রেড পাস করলে এখানে আমাদের যে রিকলটা দেখাবে, রিকল আসবে। এটা আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন, আর এটা হচ্ছে সাইকিট লার্ন আমাদেরকে প্রোভাইড করে। এরপরে স্পেসিফিসিটি যেটা আছে, হোয়েন দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ নেগেটিভ, যেটা এগুলো আমি আগে আলোচনা করছি, এগুলো এখন বলার প্রয়োজন করছি না। এটা আমরা ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ, ফলস পজিটিভ রেট এটা আমরা বের করতে পারি ফলস পজিটিভ ডিভাইড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। এরপর হচ্ছে প্রিসিশন, এটা আমাদেরকে সার্কিট লার্ন প্রোভাইড করে। প্রিসিশন উপরের দুইটা আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে। প্রিসিশনটা হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা হচ্ছে আমাদের প্রিসিশন। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন যে ইয়াগুলো ছিল মেট্রিক, মোটামুটি সেই মেট্রিকগুলো আমি এখানে আলোচনা করেছি যে কীভাবে আমরা ক্লাসিফিকেশন মডেল ইভ্যালুয়েট করতে পারি, অর্থাৎ আমরা অ্যাকুরেসি স্কোর দেখে তারপরে আমরা এররগুলো কীভাবে প্রেডিক্ট করব, ক্যালকুলেট করব, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কাজ করার জন্য যা দরকার সেটা এখানে আমরা মোটামুটি দেখাইছি। এখন এরপরে আরও কিছু ব্যাপার আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাডজাস্টিং দ্য ক্লাসিফিকেশন থ্রেশহোল্ড। আমরা যেটা একটু আগে করলাম যে লজিস্টিক রিগ্রেশন সাধারণত কাজ করে প্রবাবিলিটি দিয়ে, না প্রবাবিলিটি নিয়ে। তো এখানে আমাদের এই যে প্রেডিকশনের 10টা প্রেডিকশন আমরা এখানে দেখিয়েছি। তো আমরা যদি দেখতে চাই যে এই 10টা প্রেডিকশনের প্রবাবিলিটি কত, তাহলে এই যে লগ রেগ প্রেডিক্ট প্রবা, এই প্রবা মানে হচ্ছে আমাদের প্রবাবিলিটি রিটার্ন করবে। তারপরে আমি এটা এক্স টেস্ট, এটার প্রবাবিলিটি দেখতে চাচ্ছি। এক্স টেস্টের 10টা ভ্যালু এখানে এই যে প্রিন্ট দ্য ফার্স্ট 10 প্রেডিক্টেড প্রবাবিলিটিস অফ ক্লাস মেম্বারশিপ। ওকে, তো এখন এই যে প্রবাবিলিটিটা আমি এখানে প্রিন্ট করলাম, এইটা এখন আমি চাই যে ক্লাস 1 অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মানে বের করতে চাই। তাহলে লগ রেগ প্রেডিক্ট প্রবা এক্স টেস্ট, এখানে আমি 0 থেকে 10 মানে 10 জনের বের করব। 1 এটা মানে হচ্ছে আমাদের ক্লাস অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10 জন পেশেন্টের মানে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের প্রবাবিলিটিটা এখানে দেখাচ্ছে। ওকে, সেমভাবে আমরা এই রেজাল্টটাকে যাদের হচ্ছে আছে অর্থাৎ ডায়াবেটিস আছে এই ক্লাসের মানে সবার যে প্রবাবিলিটিস সেটা আমি এই যে ওয়াই প্রেড প্রবাবিলিটি এটার মধ্যে স্টোর করলাম। লগ রেগ প্রেডিক্ট প্রবা এক্স টেস্ট অল মানে সব রোয়ের জন্য, এখানে আমি 0 থেকে 10টা করেছিলাম, বাট এখন আমি সব রোয়ের জন্য করব ক্লাস 1-এর জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, এবং এই প্রবাবিলিটির আমরা একটা ডিস্ট্রিবিউশন দেখতে পারি। এই যে ওকে, এই যে প্রবাবিলিটি আমরা এখান থেকে বের করলাম, এটার ডিস্ট্রিবিউশন দেখতে পারি আমরা। মূলত এই যে থ্রেশহোল্ডটা এখানে এখানে দেখতে পাচ্ছি এটা 0.5। ওকে, বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে 0.5 থ্রেশহোল্ডে আমাদেরকে এই ক্লাসিফিকেশন করে দেয় লজিস্টিক রিগ্রেশন। ডিক্রিজ দ্য থ্রেশহোল্ড ফর প্রেডিক্টিং ডায়াবেটিস ইন অর্ডার টু ইনক্রিজ দ্য সেন্সিটিভিটি অফ ক্লাসিফায়ার, যেটা আমরা একটু আগে দেখেছি যে আমরা যদি এখানে ডিক্রিজ করতে চাই তাহলে আমাদের থ্রেশহোল্ডটা চেঞ্জ করতে পারি। আমাদের প্রয়োজন হতে পারে কিছু সময় যে থ্রেশহোল্ডটা আমাদের 0.5 না তার থেকে ছোট ব্যবহার করতে হতে পারে। তো সেটা কীভাবে করতে পারি, এই যে আমরা ওয়াই প্রেড ক্লাস যেটা করেছি এটাকে আমরা বাইনারাইজ করছি। আমাদের সাইকিট লার্ন প্রি প্রসেসিং এখান থেকে বাইনারাইজ বা এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তারপরে ওয়াই প্রেড প্রবা, এই যে আমরা এখানে স্টোর করেছি ওয়াই প্রেড প্রবাবিলিটিস, তারপরে হচ্ছে থ্রেশহোল্ডটা আমার এখানে বলে দিতে হবে। তো থ্রেশহোল্ডটা এখানে আমি দিয়েছি যে 0.3, 0.3 দিয়েছি এটা। তারপরে এই যে 0 মানে হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি প্রেডিক্ট ডায়াবেটিস ইফ দ্য প্রেডিক্টেড প্রবাবিলিটি ইজ গ্রেটার দেন 0.3। এখন যদি আমরা দেখি যে আগে যে আমরা এখানে করেছিলাম এটা ছিল 0.5। ওকে,
মানে প্রবাবিলিটি থ্রেশহোল্ড। এখন যেটা আমরা বের করছি সেটা হচ্ছে 0.3। এইভাবে আমরা এই যে প্রথম 10টা প্রেডিক্টেড ক্লাস যেটা, সেটা আমরা দেখলাম যে লোয়ার থ্রেশহোল্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে ট্রু ভ্যালুটাও দেখতে চাই। প্রথম 10টা এই যে এইটা হচ্ছে আমাদের এখন 0.3 থ্রেশহোল্ড প্রবাবিলিটিজে প্রেডিক্টেড ইয়াটা আসছে, আর এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু ছিল। ঠিক আছে, ওকে। এরপরে সেম কাজই করা হয়েছে। কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যেটা থাকে সেটা কি 0.5 থ্রেশহোল্ডে। এখনও যদি আমরা 0.3 থ্রেশহোল্ডে কনফিউশন ম্যাট্রিক্সটা ইয়ে করতে চাই, তাহলে আমরা কোনো পরিবর্তন আসে কিনা সেটা দেখি। তাহলে মেট্রিক ডট কনফিউশন ম্যাট্রিক্স এখন ওয়াই টেস্ট ওয়াই প্রেড ক্লাস, এই যেটা আমরা এখন প্রেডিক্ট করলাম, এই প্রেডিকশনটা করেছি মূলত 0.3 থ্রেশহোল্ডে। এখন এইখানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন আসে কিনা? হ্যাঁ, অনেক পরিবর্তন কিন্তু এসেছে, দেখতে পাচ্ছি আমরা। ওকে, সেমভাবে আমাদের যে এই যে প্রবাবিলিটি আমরা ব্যবহার করলাম, এই প্রবাবিলিটি ব্যবহার করে আমরা প্রিসিশন, রিকল, F1 স্কোর সব ক্যালকুলেট করে চেক করতে পারি বা কম্পেয়ার করতে পারি। Conclusion: threshold of 0.5 is used by default for binary problems to convert predicted probabilities into class predictions. Threshold can be adjusted to increase sensitivity or specificity. ওকে, আচ্ছা। এরপরে আমরা ওখানে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটাকে আমরা বলি AOC। সেটা আমরা কীভাবে প্লট করতে পারি সেটা এখন দেখব। প্রথমে আমাদের FPR অর্থাৎ ফলস পজিটিভ রেট, আর একটা হচ্ছে TPR ট্রু পজিটিভ রেট, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা বের করতে পারি যে ROC কার্ভ মেট্রিক, এই যে সাইকিট-লার্ন থেকে আমরা যে মেট্রিকগুলো ক্যালকুলেট করি, এই যে ফ্রম sklearn, সরি উপরে আছে, আমি এখান থেকে দেখাই। এখানে আমাদের ফ্রম sklearn.metric, ওকে না, এটা আমরা জাস্ট ইম্পোর্ট করি, ইম্পোর্ট ফ্রম sklearn ইম্পোর্ট মেট্রিক। এই যে মেট্রিক যেটা ইম্পোর্ট করলাম, এটার আন্ডারে ROC কার্ভ আছে। এটা আমাদেরকে মোট 3টা জিনিস প্রোভাইড করে। একটা হচ্ছে ফলস পজিটিভ রেট, ট্রু পজিটিভ রেট আর থ্রেশহোল্ডস। হ্যাঁ, তো এখানে আমাদের কি করতে হবে? ROC কার্ভ আমরা জানি যে মেট্রিক ক্যালকুলেট করতে হলে প্রথমে ট্রু ভ্যালু, পরে হচ্ছে আমাদের পাস করতে হবে প্রেডিক্টেড। তো আমি এখানে ওয়াই প্রেড প্রবাবিলিটিস, যেটা আমরা এই যে রিসেন্ট প্রেডিক্ট করলাম, সেটা পাস করেছি। এখন এটা আমরা এই যে এক্স লিমিট সেট করেছি, এক্স লিমিট হচ্ছে 0 to 1, ওয়াই লিমিটও 0 to 1। তারপরে হচ্ছে টাইটেল দিয়েছি ROC কার্ভ ফর ডায়াবেটিস ক্লাসিফায়ার, ফলস পজিটিভ রেট আর ট্রু পজিটিভ রেট, গ্রিড, এখানে আমাদের গ্রিডটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওকে, আচ্ছা। ROC বা এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা, কার্ভটা, ক্যান হেল্প ইউ চুজ থ্রেশহোল্ড, ব্যালেন্সেস অ্যান্ড স্পেসিফিসিটি in a way that makes sense for your particular context. Okay, you can't actually see the threshold, you generate the curve on the ROC curve itself. Okay, এই হচ্ছে আমাদের বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের যে ধাপগুলো ছিল সেটা আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। ওকে, আমরা বাইনারি ক্লাসিফিকেশনে যে মেট্রিকগুলো সচরাচর ব্যবহার করা হয় সেগুলো আমি নোটবুকে ইনক্লুড করার চেষ্টা করেছি। আপনারা প্র্যাকটিস করলেই আশা করি বুঝতে পারবেন।